বোঝাতে পারলাম প্রত্যেককে আমি কি বলতে চাইছি? আমার ভয়েস প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ। তো তোরা প্রত্যেকে নোট করিস। তোদের আমি একটা লাস্ট অপশন বলে দিয়ে যাচ্ছি, যারা ওয়েবেল আছিস তাদেরকেই বলছি। অদিতি বেরিয়ে গেল, ও থাকলে আরো ভালো হতো। ও আছে ওয়েবে, যাই হোক, যেটা করাচ্ছি সেটা চোখ বন্ধ করে বাস করে যা। এরপর কি হবে না হবে সেটা আমার উপর ছেড়ে দে। এখন যেটা করাচ্ছি সেটা তোরা, আমি কি করাচ্ছি আমার পরিচয় তোরা ইন্টারভিউ এর দিন পেয়ে যাবে। বোঝা গেল? তো যা করাচ্ছি হ্যাঁ, হ্যাঁ। জাস্ট চোখ বন্ধ করে করে যা। আমি কি করাচ্ছি, লোক কি করাচ্ছে, এর পরে কি হবে, আদৌ ঠিক প্রজেক্ট হচ্ছে কি না হচ্ছে, তোরা তার পরিচয় ইন্টারভিউ দিন পেয়ে যাবি। তো ওটা নিয়ে প্যানিক করিস না যে আমার কি হবে, চাকরি আদৌ হবে কি না হবে, ওসব নিয়ে তো প্যানিক করিস না। শুধু জাস্ট যেটুকু বলছি একদম চোখ বন্ধ করে পড়ে যা। তারপর তোদের যদি মনে হয় কিছু অ্যাড অন করবি করতে পারিস। যেটুকু বলছি সেটা করে যা, এর বাইরে বেশি কিছু করার দরকার নেই, বলে দিলাম। তো আগের দিন তো যা বলার, আশা করি সিএ কোনো রকম কারো ডাউট নেই। আগের দিন যতদূর পর্যন্ত ক্লাস করেছিলাম। এবার আসা যাক আজকের টপিকে। তো আজ যাকে নিয়ে আলোচনা করবো, ভেরিয়েবল কে নিয়ে। আশা করি তোরা জানিস ভেরিয়েবল কি বা কি জন্য ইউজ করা হয়, সেসব তো আমি আবার বলবোই, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। আরো কিছু জিনিস তোরা যেগুলো জানিস না, মেবি এগুলো ইন্টারভিউ লাগবে না, বাট যতটা ডেপথে কোনো জিনিসকে শেখা যায় আমি সবসময় সেইভাবেই তোদেরকে শেখানোর চেষ্টা করছি। তাই ভেরিয়েবল বোঝানোর আগে যা কিছু জিনিস না বোঝালেও চলে যাবে ওরকম নয়, যে না বোঝালেও তোদের চলে যাবে, বাট আমি চাইছি সব জিনিসই তোরা জান, ডেপথে জান। তো আজকে শোন ভালো করে। তোরা প্রত্যেকেই জানিস যে কম্পিউটারের মধ্যে র্যাম থাকে। কি রে? হুম, প্রত্যেকেই জানিস তো যে দাদা। কম্পিউটারের মধ্যে র্যাম থাকে। যে র্যামকে আমরা কি বলে থাকি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই যে র্যাম, এই র্যামকে আমরা কি বলে থাকি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবার আমরা র্যামকে কি বলে থাকি? আবার র্যামকে আমরা বলে থাকি মেন মেমোরি। আবার এই র্যামকেই আমরা বলে থাকি প্রাইমারি মেমোরি। কি বললাম? তোরা প্রত্যেকেই জানিস যে তোদের কম্পিউটারের মধ্যে র্যাম থাকে, যাকে আমরা কি বলে থাকি না র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আবার এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে আমরা বলে থাকি মেন মেমোরি। আবার এই র্যামকে আমরা বলে থাকি প্রাইমারি মেমোরি। তো তোরা র্যামও জানিস, কিবোর্ডও জানিস। এইখানে কিবোর্ড আছে, তো তোরা এই কিবোর্ডকেও আশা করি জানিস। তোরা র্যামকেও জানিস। তোরা হার্ড ডিস্ককেও জানিস, যে কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক থাকে। তোরা একেও জানিস। এই হার্ড ডিস্ককে আমরা কি বলে থাকি? এই হার্ড ডিস্ককে আমরা হার্ড ড্রাইভও বলে থাকি। সেম টু সেম। হার্ড ডিস্ককে হার্ড ডিস্কও বলে থাকি, হার্ড ড্রাইভও বলে থাকি। তো এই যে হার্ড ডিস্কের কথা বললাম, এই হার্ড ডিস্কটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। র্যাম কি? র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি বা প্রাইমারি মেমোরি আর মেন মেমোরি। কিন্তু হার্ড ডিস্ক কি? হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এবার এবারে স্ক্রিন শেয়ার করা নেই। ইনসার্ট করিনি। ও, তোরা তা বললি আগে আমাকে। সরি, আগেই তো আমাকে বলবি। শোন প্রথম থেকেই তাহলে শোন। তোরা মোটামুটি প্রত্যেকে জানিস যে তোদের কম্পিউটারের মধ্যে র্যাম থাকে। জাস্ট আর একবার চট জলদি শুনে নে। প্রত্যেকে জানিস যে তোদের কম্পিউটারের মধ্যে র্যাম থাকে। এই র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই যে র্যামের কথা বললাম, এই র্যামকে আমরা বলে থাকি প্রাইমারি মেমোরি। আবার এই র্যামকে আমরা কি বলে থাকি? মেন মেমোরি বলে থাকি। তোরা এটাও জানিস যে তোদের কম্পিউটারের মধ্যে কি থাকে, র্যাম। তোরা র্যামকেও জানিস, তোরা কিবোর্ডকেও জানিস, আর তোরা একেও জানিস এই হার্ড ডিস্ককে। এই হার্ড ডিস্ক হচ্ছে একটা সেকেন্ডারি মেমোরি। এই হার্ড ডিস্ককে আমরা আরো কি বলে থাকি? এই হার্ড ডিস্ককে আমরা বলে থাকি হার্ড ড্রাইভ। তো র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা একটা প্রাইমারি মেমোরি।
র্যামকে বলে থাকি মেন মেমোরিও বলে থাকে, আর হার্ড ডিস্ক হচ্ছে ধর সেকেন্ডারি মেমোরি। এবার তোরা এটা জানিস কিনা আমাকে বল, যে এই যে প্রসেসর আছে, এই প্রসেসর সবসময় কানেক্টেড করা থাকে র্যামের সাথে, জানিস তোরা এটা? একই না? ঠিক আছে, এই যে প্রসেসরের হুম, কথা বললাম, এই প্রসেসর সবসময় কার সাথে কানেক্টেড করা থাকে না, র্যামের সাথে কানেক্টেড করা থাকে। তো কম্পিউটারের যা কিছু ক্যালকুলেশন আমরা করে থাকি, তার জন্য যে ডেটা লাগে, প্রসেসর কি করে থাকে না, এই র্যামের কাছ থেকেই নিয়ে থাকে। কি বললাম? কম্পিউটারে ক্যালকুলেশন করার জন্য যা কিছু ডেটার দরকার পড়ে, প্রসেসর কি করে থাকে আর র্যামের কাছ থেকে নেয়। এই যে প্রসেসরের কথা বললাম, এই প্রসেসরকে আমরা সিপিইউ বলে থাকি, সিপিইউ, কন্ট্রোল প্রসেসিং ইউনিট। তো প্রসেসরের মধ্যে তিনটে মেন জিনিস থাকে। ফার্স্ট হচ্ছে এমইউ, মেমোরি ইউনিট। সেকেন্ড হচ্ছে সিইউ, কন্ট্রোল ইউনিট। থার্ড হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এবার এই যে এএলইউ আছে, এই এএলইউ সমস্ত রকম ক্যালকুলেশন করার জন্য দায়ী হয়ে থাকে। কম্পিউটারের মধ্যে সমস্ত রকম ক্যালকুলেশন করার জন্য একটা দরকারি সার্কিট এএলইউ। এই এএলইউ কি করে থাকে, কম্পিউটারের মধ্যে যত লজিক্যাল কাজ হয়, লাইক ধরে নে তোকে সাবট্রাকশন করতে হবে, অ্যাডিশন করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে, ডিভিশন করতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে, ডিক্রিমেন্ট করতে হবে, কোনো জিনিসকে কপি করতে হবে, এই সব কিছুই কে করে থাকে না, এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। আশা করি তোরা এখান পর্যন্ত যা বললাম বুঝতে পেরেছিস, বেশি কিছু সেরকম বললি। এবার শোন, যখন প্রোগ্রাম রান হয়, প্রোগ্রাম অ্যাকচুয়ালি রান কি করে হয় জানিস তোরা? আগের দিন বিল্ড বলে গেছি, বিল্ডের সাথে রানকে বলে তোরা, রান আলাদা, বিল্ড। তোরা জানিস প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম কিভাবে রান হয়? হুম, কি রে, আমাকে বলতে পারবি? তারপর তো আমি বলছি, প্রোগ্রাম কিভাবে রান হয় আমাকে বলতে পারবি? না না, পারবো না। বাকি যারা আছিস তারা? মানে দাদা যখন কম্পাইল করি তখন বেসিক্যালি না যে দাদা, ভেরিয়েবল যা জিনিস থাকে সেগুলো হচ্ছে যে মেমোরিতে স্টোর হয়, আর রান টাইমে হুম, হচ্ছে যে সেইখান থেকে ভ্যালু গুলাকে ফেচ করে নাকি। জানিস তো সেইভাবে উত্তর দিতে পারলি না। সাপোজ ধর এর সাথে অপারেটিং সিস্টেমের কনসেপ্ট আছে, বুঝতে পারবি? এই যে কথাটা বললাম, এর সাথে অপারেটিং সিস্টেমের কনসেপ্ট আছে, বুঝতে পারবি? শোন ভালো করে। সাপোজ ধর দুটো নাম্বারে তুই সামেশন করবি। তো দুটো নাম্বারে তুই ঠিক করেছিস যে আমি সামেশন করবো সি ল্যাঙ্গুয়েজে। তো তুই সি ল্যাঙ্গুয়েজে সামেশন করার জন্য একটা ডট সি ফাইল করেছিস, তার মধ্যে সামেশনের কোড লিখেছিস। তার মানে তুই সি ল্যাঙ্গুয়েজে যদি একটা ডট সি ফাইল করিস, আর ধরে না সেটাকে বিল্ড করে ফেলেছিস, তার মানে কি হবে, সেই যে ডট সি ফাইলটা হয়েছে সেটা ডট এক্স ফাইলে কনভার্ট হয়ে যাবে। ইয়েস অর নো? তোদেরকে আমি আগের দিনই বলেছিলাম, যখন মেশিন কোড বলেছিলাম, যে ডট সি ফাইলটা হবে, যা বিল্ড করে ফেলে সেটা ডট এক্স ফাইলে যাবে। তো হ্যাঁ, ধরে নে, হুম, রেসপন্স করবি, হ্যাঁ, এখানটা এমনি বোঝানো যাবে, বারবার বলছি রেসপন্স করবি। তো ধরে নে তোরা একটা মোটামুটি দুটো নম্বরে সামেশন করবি, সামেশন করার জন্য একটা ডট সি ফাইল করেছিস। তো ডট সি ফাইল ক্রিয়েট করেছিস মানে ধরে নে ডট এক্সি ফাইলও ক্রিয়েট হয়ে গেছে। এই যে ডট সি ফাইলটা ছিল, ডট সি ফাইলটা কনভার্ট হয়ে গেছে ডট এক্সি ফাইলে। এবার এই যে ধরে নে ডট এক্সি ফাইলটা ক্রিয়েট হলো, এই ডট এক্সি ফাইলটা অ্যাকচুয়ালি কোথায় স্টোর হয়ে থাকে? ওই যে ডট এক্সি ফাইলটা স্টোর হয়ে থাকে হার্ড ডিস্কের মধ্যে। তার মানে তুই প্রথমে কি ক্রিয়েট করলি, প্রথমে ডট সি ফাইল ক্রিয়েট করেছিস, সেই ডট সি ফাইলটা কিসে কনভার্ট হয়েছে, সেই ডট সি ফাইলটা কনভার্ট হয়ে গেছে ডট ইএক্সি ফাইলে। আর ডট ইএক্সি যে ফাইলটা ক্রিয়েট হলো, সেই ডট ইএক্সি ফাইলটা স্টোর হয়েছে কোথায়, হার্ড ডিস্কের মধ্যে। এবার যখন তুই কম্পিউটারকে অন করবি, বা ধর কম্পিউটারের সিপিইউ এর মধ্যে ডবল ক্লিক করলি, তো কি হবে, ডবল ক্লিক যা করবি, তোর একটা সফটওয়্যার লোড হবে এই র্যামের মধ্যে। তুই যে ডট ইএক্সি ফাইলটা করেছিস, ওই ডট ইএক্সি ফাইলটা কি হবে, এই র্যামের মধ্যে চলে আসবে।
এই হার্ড ডিস্কের মধ্যে ডট ইএক্সি ফাইল রাখা ছিল। তো এই হার্ড ডিস্কের মধ্যে যে ডট ইএক্সি ফাইলটা রাখা ছিল সেটা কম্পিউটার অন করার জন্য চলে আসবে কার মধ্যে, র্যামের মধ্যে। এই যে হার্ড ডিস্ক থেকে ডেটাটা র্যামের মধ্যে এলো, ডেটা বা ডট ইএক্সি ফাইলটা র্যামের মধ্যে এলো, এই টোটাল প্রসেসটাকে বলা হয় থাকে লোড, LOAD। জানি সেটা অপারেটিং সিস্টেম, আশা করি। লোড কি? লোড হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে থাকা কোনো ফাইল আর ডেটা যখন তোর র্যামের মধ্যে এসে লোড হচ্ছে, র্যামের মধ্যে আসছে, এই যে টোটাল যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা কি বলে থাকি, লোড। হার্ড ডিস্কের মধ্যে থেকে যখন ডেটা র্যামের মধ্যে আসছে তাকে আমরা কি বলছি, লোড। এবার শোন, যখনই রান হয় কোনো প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম র্যামের মধ্যে কিছু জায়গা অ্যালোকেট করে দেয়। তো আগের বার আমি কি বলেছি, ডট সি ফাইল একটা ক্রিয়েট করেছি। সেই ডট সি ফাইলটা কি হয়েছে, ডট ইএক্সি ফাইল হার্ড ডিস্কের মধ্যে স্টোর ছিল। কম্পিউটার অন করেছি, হার্ড ডিস্ক থেকে কি হয়েছে, সেই ফাইলটা র্যামের মধ্যে চলে এসেছে। তো যা র্যামের মধ্যে চলে আসবে, তো তোর যে ডট সি ফাইলটা ছিল, সেই ডট সি ফাইলটাও তো অ্যাকচুয়ালি কি, একটা তো প্রোগ্রামই না। তো তোর ওই ডট সি ফাইলটা যখনই এই র্যামের মধ্যে আসবে, অপারেটিং সিস্টেম কি করবে, র্যামের মধ্যে কিছু জায়গা অ্যালোকেট করে দেবে তোর লেখা প্রোগ্রামকে রান করার জন্য। এবার যে কোনো প্রোগ্রামের মেমোরির দরকার হয়ে থাকে এক্সিকিউশন টাইমে, বিভিন্ন কারণের জন্য। তো মেমোরির মধ্যে কিছুটা জায়গা, এই যে মেমোরির মধ্যে কিছুটা জায়গা কি হয়ে থাকে, ইনস্ট্রাকশন নিয়ে থাকে। আর বাকি যে জায়গাটা পড়ে আছে, মানে এই যে প্রোগ্রাম মেমোরি, এর মধ্যে যে ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছিস, এটার কথা বলছি। যে মেমোরির মধ্যে কিছুটা জায়গা কি নিয়ে থাকে না, ইনস্ট্রাকশন নিয়ে থাকে। আর এই যে বাকি জায়গাটা পড়ে আছে, এই বক্সটা বাদে এই যে বাকি জায়গাটা পড়ে আছে, এই জায়গাটা খালি পড়ে থাকে, ফ্রি স্পেস বলা হয় থাকে। এগুলো আরো ডেপথে বলবো যখন ফাংশন করা হবে। তো কি বললাম, যখনই রান হয় কোনো প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম র্যামের মধ্যে কি করবে, কিছুটা জায়গা অ্যালোকেট করে দেয় তোর লেখা প্রোগ্রামকে রান করার জন্য। এবার যে কোনো প্রোগ্রামের মেমোরির দরকার হয়ে থাকে এক্সিকিউশন টাইমে, বিভিন্ন কারণের জন্য। মেমোরির মধ্যে কিছুটা জায়গা ইনস্ট্রাকশন নিয়ে থাকে, আর বাকি জায়গাটা কি থাকে, এই যে বাকি জায়গাটা আছে, বাকি জায়গাটা খালি থাকে। বোঝা গেছে এতটা কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ভালো করে বুঝবি, কারণ এবারেই আসল কনসেপ্ট। তো প্রথমে আমি কি বললাম, আবার রিভিশন মার। প্রথমে একটা ডট সি ফাইল ক্রিয়েট করেছিলি। ডট সি ফাইলটা কি হলো, ডট সি ফাইলটা বিল্ড করেছিস, ডট এক্স ফাইলে কনভার্ট হচ্ছে। ডট এক্স ফাইলটা যে স্টোর হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে, হার্ড ডিস্ক থেকে ডেটা কোথার মধ্যে এসেছে, যে ফাইলটা ছিল হার্ড ডিস্ক থেকে এসেছে র্যামের মধ্যে। র্যামের মধ্যে এসে কি হয়েছে, প্রোগ্রাম মেমোরির মধ্যে যে তোর ওই যে সি এর মধ্যে যত ইনস্ট্রাকশন লেখা আছে, সেই ইনস্ট্রাকশন গুলো এখানে এসে বসেছে। এবার শোন কি হয়, এর মধ্যে এই যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা লেখা আছে, মানে তোর ওই যে ডট সি ফাইলের কথা বলেছিলাম, ডট এক্সি ফাইলের মধ্যে যে কোডটা আছে, তো ডট এক্স ফাইলের মধ্যে যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা আছে, লাইক ধরে নে তোকে অ্যাডিশন অফ 2 নাম্বার করতে হবে, তার মানে তুই লিখেছিস ইন্ট এ কমা বি। তো ইনস্ট্রাকশন ওয়ানটাকে ধরে নে তুই ইন্ট এ কমা বি লিখেছিস। এই ইনস্ট্রাকশনটা সবার প্রথমে যাবে এইখান থেকে মেমোরি ইউনিটের কাছে। মেমোরি ইউনিটের কাছে যে এই যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা আছে, এই ফার্স্ট ইনস্ট্রাকশনটা মেমোরি ইউনিটের কাছে যে আগে স্টোর হয়ে যাবে। ভালো করে বুঝবি, এই যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা আছে, এই ফার্স্ট ইনস্ট্রাকশনটা যে কোথায় স্টোর হবে, মেমোরি ইউনিটের মধ্যে যে স্টোর হবে। এবার মেমোরি ইউনিটের মধ্যে থাকে ইনস্ট্রাকশন রেজিস্টার। সে কি করে, অ্যাকচুয়ালি এই যে ইনস্ট্রাকশনটা, এই যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা এইখান থেকে মেমোরি ইউনিটের কাছে গেল, অ্যাকচুয়ালি এই ইনস্ট্রাকশনটা মেমোরি ইউনিটের মধ্যে স্টোর হচ্ছে না, অ্যাকচুয়ালি স্টোর হয়ে থাকে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে স্টোর হয় 0, 1 ফরম্যাটে, বাইনারি ফরম্যাটে। কি বললাম বুঝতে পারছিস? ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা ছিল, সেই ইনস্ট্রাকশনটা সবার প্রথমে গিয়ে স্টোর হয় কোথায়, মেমোরি ইউনিটের মধ্যে। অ্যাকচুয়ালি মেমোরি ইউনিটের মধ্যে স্টোর হয় না, মেমোরি ইউনিটের মধ্যে যে ইনস্ট্রাকশন রেজিস্টার আছে, সেই ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে যে এই যে ইনস্ট্রাকশনটা আছে, এই ইনস্ট্রাকশনটা বাইনারি ফরম্যাটে এই ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে স্টোর হয়। ক্লিয়ার? দাদা একবার এবার প্লিজ রিপিট।
দাদা একবার প্লিজ রিপিট করো না, আমার নেটটা খুব ডিস্টার্ব করছিল। শোন ভালো করে। এই যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা আছে, এই ইনস্ট্রাকশনটা সবার প্রথমে গিয়ে স্টোর হবে মেমোরি ইউনিটের কাছে। মেমোরি ইউনিটের মধ্যে অ্যাকচুয়ালি স্টোর হবে না, মেমোরি ইউনিটের মধ্যে যে ইনস্ট্রাকশন রেজিস্টার আছে, সেই ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে যে এই ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা আছে, এই ফার্স্ট ইনস্ট্রাকশনটা স্টোর হবে। এই ফার্স্ট ইনস্ট্রাকশনটা স্টোর হবে 0,1 ফরম্যাটে, বাইনারি ফরম্যাটে। বাইনারি ফরম্যাটে কোথায় স্টোর হবে? এই ইনস্ট্রাকশন রেজিস্টারের। বোঝাতে পারলাম? হ্যাঁ দাদা। এবার শোন, এই ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে কি স্টোর হয়েছে এখন? এই ইনস্ট্রাকশনটা 0,1 ফরম্যাটে এই ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে স্টোর আছে। এবার এই যে 0,1 ফরম্যাটে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে ফার্স্ট ইনস্ট্রাকশনটা স্টোর আছে, এই ইনস্ট্রাকশনটাকে এই ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছ থেকে নেবে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি করবে? ওই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করবে। ডিকোড করার পর ও বুঝবে কন্ট্রোল ইউনিট যে আমাকে কি করতে হবে, সিইউ বুঝবে যে আমাকে কি করতে হবে। এরপর কন্ট্রোল ইউনিট কি করবে? এএলইউ কে যে বলবে যে তোমাকে কি করতে হবে, এএলইউ সেই মোতাবেক কাজ করবে। এইভাবেই সব প্রোগ্রাম কি হয়ে থাকে, সব ইনস্ট্রাকশন রান হয়। এবার ধরে নে ফার্স্ট ইনস্ট্রাকশনটা রান হয়ে গেল। এই ফার্স্ট ইনস্ট্রাকশনটা যা রান হয়ে যাবে, প্রোগ্রাম মেমোরি থেকে রিলিজ হয়ে গেল। এবার আসবে ইনস্ট্রাকশন টু। এই ইনস্ট্রাকশন টু কোথায় যাবে? এই ইনস্ট্রাকশন টু যাবে আবার মেমোরি ইউনিটের ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে 0,1 ফরম্যাটে। আবার কি হবে? কন্ট্রোল ইউনিট এইখান থেকে যে ডেটাটা এসছে, মানে এখানে যে 0,1 ফরম্যাটে যে বাইনারি যে কোডটা এলো, মানে ইনস্ট্রাকশন টু এর, সেটাকে কন্ট্রোল ইউনিট ডিকোড করবে। ডিকোড করে এএলইউ কে দেবে। এএলইউ কি করবে? তাকে এক্সিকিউট করবে। তো এই প্রোগ্রামটাও এক্সিকিউট হয়ে গেল, এই সরি ইনস্ট্রাকশনটাও এক্সিকিউট হয়ে গেল। এরপর টাইম আসবে ইনস্ট্রাকশন থ্রি এর। ইনস্ট্রাকশন থ্রি কিভাবে এক্সিকিউট হবে? সেম ফরম্যাটে। ইনস্ট্রাকশন থ্রি সবার প্রথমে যে স্টোর হবে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে 0,1 ফরম্যাটে। তাকে কি করবে? কন্ট্রোল ইউনিট নেবে। কন্ট্রোল ইউনিট নিয়ে তাকে ডিকোড করবে। ডিকোড করে এএলইউ কে বলবে তোমাকে কি করতে হবে। এএলইউ একেও কি করে দেবে? এক্সিকিউট করে দেবে। তো প্রোগ্রাম মেমোরি থেকে এই যে ইনস্ট্রাকশন থ্রি আছে, এও রিলিজ হয়ে গেল। এরপর টাইম আসবে ইনস্ট্রাকশন ফোর এ। ইনস্ট্রাকশন ফোরও সেম ভাবে এইখানে যাবে ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে। ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে যে 0,1 ফরম্যাটে ইনস্ট্রাকশন ফোর এলো, ইনস্ট্রাকশন ফোর কে কি করবে? ডিকোড করবে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট তারপর কি করবে? এএলইউ কে দিয়ে দেবে যে তোমাকে এই কাজটা করতে হবে। এএলইউ সেই মোতাবেক কাজটা করে দেবে। আর এখান থেকে এই ইনস্ট্রাকশন ফোরও রিলিজ হয়ে যাবে। এইভাবেই প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা ইনস্ট্রাকশন রান হবে, আর প্রত্যেকটা ইনস্ট্রাকশন মিলিত হয়ে একটা প্রোগ্রাম তৈরি হয়, আশা করি জানিস। আর এইভাবেই একটা পুরো প্রোগ্রাম রান হয়। ক্লিয়ার? কি বললাম? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। বুঝতে পেরেছিস কত জিনিস হচ্ছে? হুম, এত কিছু জিনিস হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে। তোরা যদি কোথাও ধর কম্পিউটার, ধরে নে সরকারি কোনো পরীক্ষা দিতে গেলে কম্পিউটারে, তোর মনে হচ্ছে এইসব জিনিসগুলো কোথায় লাগবে? এইসব জিনিসগুলো যখন তুই কোনো রকম সরকারি পরীক্ষার প্রিপারেশন নিতে যাবি, তোকে ডাইরেক্ট ওই র্যামের ফুল ফর্ম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এইসব এখন আর কোশ্চেন দেবে না। তোকে ঘুরিয়ে পেঁচিয়ে এরকম ভেতর থেকেই কোশ্চেন দেবে যে মেমোরি ইউনিটের মধ্যে কোন রেজিস্টার থাকে, যেই রেজিস্টারটা একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য মেনলি দায়ী থাকে, সেটা কি হবে? ইনস্ট্রাকশন রেজিস্টার। এই লেভেলের কোশ্চেন থাকে। তো তোরা যদি ভাবিস যে আমি শুধু সি এর কোড করতে এসেছি, তো ভেবে না এটা শুধু সি এর জন্য আমি পড়াচ্ছি না। যে কোনো কম্পিটিটিভ কোডিং বা কম্পিটিটিভ এক্সাম বল, সব জায়গায় গেট বল যাই বল, সব জায়গায় ক্লিয়ার করতে পারবি যদি ভালো করে শুনিস, ভালো করে নোট করিস। আমি তো ড্যাম শিওর যে যা ইন্টারভিউ হবে ক্লিয়ার করে দিতে পারি। আশা করি তোদের এইখান পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এবার হ্যাঁ। আসা যাক, এবার শোন, এবার আসা যাক ভেরিয়েবল নিয়ে। এবার আমি তোকে এই একটু আগে বললাম, সাপোজ ধর দুটো নাম্বারকে অ্যাড করব। তো তার জন্য আমাকে কি করতে হবে? দুটো নাম্বার কিবোর্ড থেকে এন্টার করতে হবে, হ্যাঁ কি না? ধরে নে আমি হ্যাঁ। দুটো নাম্বারে অ্যাডিশন করব। আমাকে যদি দুটো নাম্বারের অ্যাডিশন করতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে কিবোর্ড থেকে দুটো ডেটাকে এন্টার করতে হবে, হ্যাঁ কি না? হুম। হ্যাঁ।
যেটা কোথায় স্টোর হবে না, যেটা স্টোর হবে এই প্রোগ্রাম মেমোরির মধ্যে। যে তুই ডেটা এখান থেকে দুটো এন্টার করলি, ধরে নে 1 2 এন্টার করলি, সেটা কোথায় স্টোর হবে? প্রোগ্রাম মেমোরির মধ্যে স্টোর হবে। কিন্তু কিভাবে স্টোর হবে? তো তার জন্য তোকে প্রোগ্রাম মেমোরির মধ্যে, প্রোগ্রাম এই যে মেমোরি আছে, এই প্রোগ্রাম মেমোরির মধ্যে দুটো জায়গা রিজার্ভ করতে হবে। দুটো জায়গা তোকে রিজার্ভ করতে হবে। দুটো নাম্বারের অ্যাডিশন করবি, তার জন্য তোর দুটো নাম্বার লাগবে। তুই দুটো নাম্বার কিবোর্ড থেকে এন্টার করবি। সেই দুটো নাম্বার কোথায় এসে স্টোর হবে? প্রোগ্রাম মেমোরির মধ্যে স্টোর হবে। আর প্রোগ্রাম মেমোরির মধ্যে এই দুটো নাম্বারকে স্টোর করার জন্য তোকে দুটো জায়গা রিজার্ভ করতে হবে। এবার এই যে রিজার্ভেশনের কথা বললাম, রিজার্ভেশন অলওয়েজ আমাদের হাতে থাকে। আমরা আমাদের ইচ্ছা মতো রিজার্ভ করতে পারি। সাপোজ আর দুটো নাম্বার অ্যাড করবো, তো দুটো নাম্বারের দরকার, তো আমি এখানে দুটো কি বলবো, দুটো নাম্বারকে অ্যাড করার জন্য যে জায়গা দরকার, সেটা আমরা নিজে থেকে করব, অ্যালোকেট করব। আমরা নিজে থেকে ডিসাইড করতে পারি। ওই যে রিজার্ভেশনের কথা বললাম, ওটা আমাদের হাতে থাকে। এবার যেহেতু আমি কি বললাম, আমাদের হাতে থাকে রিজার্ভেশন, তাই জন্য আমাদেরই জায়গার নাম ঠিক করতে হবে। এখন আমাদের দুটো নাম্বারকে কি করতে হবে? সাম করতে হবে। সো দুটো জায়গা লাগবে। ধরে নে ওই দুজনের নাম রাখলাম এ আর বি। ধরে নে দুটো নাম্বারে আমাকে সাম করতে হবে। তো দুটো নাম্বারে সাম করতে হবে, তার জন্য দুটো জায়গা ক্রিয়েট করলাম। এই 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 একটার নাম রেখেছি এ, আর একটার নাম রেখেছি বি। আরো একটা জায়গা লাগবে সাম ক্যালকুলেট করে রাখার জন্য। ধরে নে 2 + 3 এলো, রেজাল্ট এলো 5। তার জন্য আমি আর একটা জায়গা করলাম সি। এবার এই যে এ বি আর সি প্রোগ্রাম মেমোরির মধ্যে তৈরি হয়েছে, এই এ বি সি, এরা তিনজনই হচ্ছে ভেরিয়েবল। বোঝা গেল? এই যে এ বি সি আছে, এই এ বি সি হচ্ছে কি? ভেরিয়েবল। কারো ডাউট? না। আচ্ছা, তোদের মধ্যে একটা কোশ্চেন আছে না যে সি কেন? সি কে তো আমরা নাও করতে পারি। আমি তো ডাইরেক্ট a+b করলেও তো 2 + 3 এসে যেতে পারে। সেই কারণের জন্য আমি তাদেরকে বললাম যে কি হয়ে থাকে না, যে ডেটাটা তুই স্টোর করবি, এই সরি 2 + 3 যোগ করে কি হচ্ছে? 5 হচ্ছে। 5 করার জন্য কি একটা জায়গার দরকার পড়ে। ধরে নে তোর মনে হলো যে আমি ডাইরেক্ট ডেটাটাকে রিটার্ন করে দেবো, আমি সি ভেরিয়েবল ক্রিয়েট করবোই না। তাহলে সি ভেরিয়েবলের তো দরকার নেই, তুই এখান থেকে এটাকে রিমুভ করে দিয়েছিস। ধরে নে এ আর বি আছে। ওই কারণের জন্যই বললাম যে ডেটা স্টোর করার জন্য যে জায়গা লাগে, সেই জায়গাটা তোর হাতেই আছে। তুই তো নিজের ইচ্ছা মতো জায়গা ক্রিয়েট করতে পারিস, জায়গা ক্রিয়েট করে ডেটাকে রাখতে পারিস। বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? বল বাকি যারা আছে তাদের দিক থেকে, সৌম্যরে যদি থাকিস তারা বল, কারো যদি ডাউট থাকে। দাদা আর একবার বলবে না এটা? আরে দেখ, ধরে নে তোকে দুটো নাম্বারে সাম করতে হবে। তার মানে কি হবে? দুটো নাম্বারে যদি সাম করিস কি লিখবি? 2 + 3 = 5। ধরে নে তুই 2 + 3 = 5। ঠিক আছে, এটার জন্য একটা ভেরিয়েবল লাগবে, এটার জন্য একটা ভেরিয়েবল লাগবে। ধরে নে এটা এ, এটা বি। ধরে নে তুই চাইছিস যে আমি 3 নাম্বার সি কোনো ভেরিয়েবল ক্রিয়েট করবো না, ডাইরেক্ট রিটার্ন করে দেবো। এখান থেকে ধরে নে ফাংশন ডাইরেক্ট রিটার্ন করবো। এটা অনেকটা আমি মানছি একটু হাই লেভেলের কনসেপ্ট চলে যাচ্ছি, যারা ফাংশন জানিস না। তো আমি জাস্ট বলছি, এটা আমার না বলা উচিত ছিল। ধরে নে তুই রিটার্ন করে দিলি ডাইরেক্ট 2 + 3। তার মানে কি তোর এখানে সি ভেরিয়েবল আর দরকার আছে? হ্যাঁ কি না? না। সি ভেরিয়েবলের আর তো কোনো দরকারই নেই না, তুই কারণ 2 + 3 তো ডাইরেক্ট রিটার্ন করছিস। তার মানে কি অ্যাকচুয়ালি 2 + 3 লেখা মানে কি হচ্ছে? 5 হচ্ছে। তুই যদি ভাবিস যে না আমি সি ভেরিয়েবল ক্রিয়েট করবো, সি ভেরিয়েবল ক্রিয়েট করে রিটার্ন সি লিখবো, তার মানে কি হচ্ছে? এখানে a+b ও ক্রিয়েট হচ্ছে, সিও ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ কি না? হুম 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 সেই কারণের জন্য হ্যাঁ। আমি বললাম। তার মানে কি তোর 2 আর 3 এর জন্য যে মেমোরির মধ্যে যে জায়গার কথা বললাম, সেটা সবসময়ই দরকার পড়বে। প্রোগ্রাম মেমোরির মধ্যে এ আর বি এর ডেটাটা সবসময়, এই এ আর বি কে রাখার জন্য, এ আর বি এর মধ্যে যে ভ্যালু আছে তাকে রাখার জন্য তোকে সবসময় কি করতে হবে? দুটো বক্স ক্রিয়েট করতেই হবে, দুটো জায়গা অ্যালোকেট করতেই হবে, দুটো জায়গা রিজার্ভ করতেই হবে। কিন্তু এই যে সি হচ্ছে, মানে এই যে রেজাল্টটা হচ্ছে 5টা, সেটাকে কি করতে হচ্ছে? সেটাকে তোকে অ্যালোকেট করার জন্য দরকার নেই সি ভেরিয়েবল।
বোঝাতে পারলাম কি বলছি? হ্যাঁ বল বাকিদের যদি কোনো ডাউট থাকে। না না ঠিক আছে। উম, বল বল। আমার অ্যাকচুয়ালি ওখানে না দরজাটা খুলে দিয়েছিল, সেই কারণের জন্য কি বলবো, ওই বাইরে পুজো আরে হচ্ছে আমি মন্দিরে, তো তার সাউন্ড আসছিল, আমি সেই কারণের জন্য হয়তো বোঝাতে যে হয়তো একটু ভুলভাল বললাম নাকি বুঝতে পেরেছিস। ভুল তো বলবো না টাইম কিও, বুঝতে পেরেছিস না বল। হ্যাঁ না না হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলবি, হ্যাঁ। আমার অ্যাকচুয়ালি আজকে পড়ানো উচিত নয়, কিন্তু কিছু করার নেই, কারণ এমনি দুর্গাপুজোর সময় ছুটি হবে। তো এবার ধরে নে তুই যে অ্যাডিশন অফ 2 নাম্বার করেছিলি, সেই অ্যাডিশন অফ 2 নাম্বার এক্সিকিউট হয়ে গেছে, আর প্রোগ্রাম যখনই এক্সিকিউট হয়ে যাবে তার মানে কি হবে, প্রোগ্রাম মেমোরি থেকে রিলিজ হয়ে যাবে। প্রোগ্রামের মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে সেইগুলো কি হবে, ডেস্ট্রয় হয়ে যাবে। তার মানে কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, হ্যাঁ কি না? ব্যাস, প্রোগ্রাম মেমোরি বোঝাতে পারলাম কি হয়েছে। ওপরের সাথে কি হ্যাঁ বুঝেছিলাম ওপরে যেটা বুঝেছিলাম সেটার সাথে এখানে ম্যাচ করছে, কিভাবে এক্সিকিউট হচ্ছে। হুম, হ্যাঁ নাকি আবার বলবো? না দাদা ঠিক আছে, বুঝতে পারছি। না না ঠিক আছে ঠিক আছে। সেটাই। এমন কিছু দেখ, যারা বুঝতে পারছিস না তাদেরকে আমি একটা জিনিসই বলবো, তোরা একবার প্লিজ ভিডিওগুলোকে রিপিট করিস। এমনিও ভিডিওগুলোকে রিপিট করিস, কারণ অনেক কিছু জিনিস হবে আমি বলে বেরিয়ে যাবো, কিন্তু তোরা যদি আবার সেকেন্ড টাইমে করিস, ওই ভিডিওগুলোকে দেখিস, অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমি ডাইরেক্ট তোদেরকে বলতেই পারতাম যে 2 নাম্বার অ্যাড করছি, অ্যাড হয়ে যাওয়ার পর প্রোগ্রাম মেমোরি রিলিজ হয়ে যাচ্ছে। আমি বিহাইন্ড দ্য সিন যে এত কিছু বললাম, যে কি করে এমইউ এর কাছে ডেটা আসছে, তারপর কন্ট্রোল ইউনিট নিচ্ছে, এলইউ নিয়ে তাকে রিলিজ করছে, তবে প্রোগ্রাম মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশন রিলিজ হচ্ছে। ওটা প্রথমবার বলেছিলাম বলেই সেকেন্ড টাইম যখন তোকে আমি অ্যাডিশন অফ 2 নাম্বারের একটা বানালাম, কোড দিয়ে তোকে বোঝানোর চেষ্টা করলাম 2+3 করে, সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলি যে আচ্ছা, যা প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে গেল, মানে যখনই আমি 2+3 করে 5 রেজাল্ট পেয়ে গেলাম, তার মানে কি হয়ে গেল, প্রোগ্রাম মেমোরি থেকে যে এ আর বি ভেরিয়েবল গুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো ডিলিট হয়ে যাবে। সিম্পল জিনিস, নাকি না? হ্যাঁ হ্যাঁ দাদা। সেটাই হচ্ছে। হুম হুম। তো এবার আসা যাক ভেরিয়েবল নিয়ে। তো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে নেম অফ আ মেমোরি লোকেশন where you store program data key. A variable is a name of memory location where we store program data. মানে নেম অফ মেমোরি লোকেশন, নেম অফ মেমোরি লোকেশন মানে এই যে দুটো লোকেশন ক্রিয়েট করছিলি, আর এই দুটো লোকেশনের নাম কি দিয়েছিলিস, এ আর বি। তো ভেরিয়েবল কি না, ভেরিয়েবল ইজ নেম অফ মেমোরি লোকেশন। এই যে মেমোরি লোকেশনটা ক্রিয়েট করেছিস, এই লোকেশনটার নামই হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবল কি না, ভেরিয়েবল ইজ নেম অফ মেমোরি লোকেশন হোয়ার উই স্টোর প্রোগ্রাম ডেটা। যেখানে আমরা কি করে থাকি, এই মেমোরি লোকেশনের মধ্যে আমরা কি করে থাকি, প্রোগ্রাম ডেটাকে স্টোর করে রাখি। যার ধরে নে আমি স্টোর করলাম 2 আর একটা স্টোর করলাম 3। বোঝা গেছে ভেরিয়েবল কি? A variable is a name of memory location where we store program data. Clear? হ্যাঁ 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 তারপর কি? A variable, এটা রুল, ওখানে একটা লিখতে ভুলে গেছি। যা, এটা রুল। কি লিখেছি না, ভেরিয়েবল নেম ইজ এনি কম্বিনেশন অফ alphabets small a to small z or capital A to capital Z or digit from 0 to 9 and also underscore। মানে ভেরিয়েবল নেম কি কি কম্বিনেশনে তৈরি হবে, অ্যালফাবেটস এ থেকে জেড এর মধ্যে, স্মল হাতের এ থেকে জেড এর মধ্যে হবে, অথবা ক্যাপিটাল হাতের এ থেকে জেড এর মধ্যে হবে, অথবা 0 থেকে 9 এর মধ্যে যে ডিজিট হবে, সেই 0 থেকে 9 এর মধ্যে ডিজিটের মাধ্যমে তুই একটা ভেরিয়েবলকে ক্রিয়েট করতে পারিস, আর তুই একটা আন্ডারস্কোরের মাধ্যমে ভেরিয়েবলকে ক্রিয়েট করতে পারিস। এরপর কি লিখেছি, নো আদার সিম্বলস ইজ অ্যালাউড লাইক এক্স ডলার। কিরকম, ধরে নে তুই এক্স লিখেছিস, এক্স লিখে তারপরে ডলার লিখে দিয়েছিস, তার মানে কি হবে, এটা কোনো ভেরিয়েবল নয়, এটা এরর দেবে, কম্পাইল টাইম এরর দেবে। ভেরিয়েবল নেম কি বললাম, ভেরিয়েবল নেম শুধুমাত্র আন্ডারস্কোর লিখলি
ধরে নে এক্স আন্ডারস্কোর লিখলি তাহলে হবে, আন্ডারস্কোর এক্স লিখলি তাহলে হবে, কিন্তু তুই যদি লিখিস এক্স ডলার তাহলে কি হবে, এরর দেবে। আশা করি এটা বুঝতে পেরেছিস। ভ্যালিড ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট ফ্রম ডিজিট, মানে ভেরিয়েবল নেম তোর কখনোই ডিজিট দিয়ে স্টার্ট হবে না। লাইক তুই একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাইছিস, ধরে নে হ্যালো, এবার এই হ্যালো যে ভেরিয়েবলটা লিখেছিস, এই হ্যালো ভেরিয়েবলটার আগে তুই ধরে নে 8 লিখে দিলি, একটা ডিজিট লিখে দিলি। তো ভেরিয়েবলের নামের আগে কোনো রকম ডিজিট হবে না। ক্লিয়ার? হ্যাঁ আর আর লেখা আছে ভেরিয়েবল নেম ক্যান নট বি আ কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে সেই সমস্ত ওয়ার্ড যাকে কম্পাইলার অনেক আগে থেকেই জানে। কি বললাম? কিওয়ার্ড মানে কি? সেই সমস্ত ওয়ার্ড যার মিনিং কম্পাইলার আগে থেকে জানে। তো কোনো কিওয়ার্ড ভেরিয়েবল হবে না। কিওয়ার্ড কাইন্ড অফ কিরকম কিওয়ার্ড, ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তোরা প্রত্যেকের সি ল্যাঙ্গুয়েজে ইফ এলস ইউজ করে দিস, একই না? ধরে নিচ্ছি হ্যাঁ জানিস ইফ, এই ইফ যে লিখলাম এই ইফটা কি, এই ইফটা হচ্ছে একটা কিওয়ার্ড। এলস লিখলাম, এই এলসটা কি, এলসটা কি, এই এলসটা একটা কিওয়ার্ড। তো কখনোই এই যে ইফ লিখছিস, এলস লিখছিস, এইগুলো কি একটা করে কিওয়ার্ড, এরা কখনোই ভেরিয়েবল হবে না। ক্লিয়ার? যতটুকু বললাম এইটার হ্যাঁ। মধ্যে কোনো কোনো যদি কারো ডাউট থাকে আমাকে কোশ্চেন কর। জানি কোনো ডাউট নেই। না এবার না আসবে দাদা। ভ্যালিড ভ্যালিড ভেরিয়েবল নেম নিয়ে। তোরা বল আমাকে, এ আন্ডারস্কোর 2 লিখেছি, এটা ভ্যালিড ভেরিয়েবল নেম হবে না হবে না? হবে হবে। হবে। হবে এক্স হাইফেন 1 লিখে দিয়েছি, এটা হবে না হবে না? অদিতি বল। হবে না এস ডট আই লিখেছি, এটা হবে না হবে না? হবে না। হয় না। হবে না হবে না। তারপর লিখেছি আন্ডারস্কোর এ, এটা একটা ভ্যালিড ভেরিয়েবল নাম হবে, ক্যাপিটাল এও আছে, সামনে হবে আন্ডারস্কোর হবে লেখা আছে, হবে। হবে হ্যাঁ, হবে। হবে, এটা হবে। তারপর দেখ 2 লিখেছি, ক্যাপিটাল এক্স লিখেছি, এটা একটা ভ্যালিড ভেরিয়েবল নাম হবে না হবে না? না হবে না না। হবে না হবে না হবে না হবে। হবে না, সিম্পল। এক্স স্পেস ওয়াই লিখেছি, এটা ভ্যালিড ভেরিয়েবল নাম হবে নাকি না? না। না না কি করে হবে? এক্স লিখেছিস তুই, একটা স্পেস দিয়ে আবার ওয়াই লিখে দিচ্ছিস, এটা কখনো ভেরিয়েবল হয়? তুই যদি লিখছিস এক্স ওয়াই একসাথে তাহলে ঠিক আছে, কিন্তু তুই যখন এক্স স্পেস ওয়াই লিখছিস তাহলে কখনোই ভেরিয়েবল হবে না। এরপর লেখা আছে দেখ এ আন্ডারস্কোর বি আন্ডারস্কোর 2 আন্ডারস্কোর 3, এটা ভ্যালিড ভেরিয়েবল নেম হবে না হবে না? হবে হবে। হবে 100% শিওর হবে? হুম। হ্যাঁ একদম শিওর। এটা এটা তোদের কোথা থেকে মনে হচ্ছে যে ভ্যালিড ভেরিয়েবল নেম হবে? আরে এটা তো দাদা তোমার তো ভেরিয়েবলের রুলকে তো ফলো করছে, আন্ডারস্কোর এলাও আছে, সামনে দুই নেই, বাকি অ্যালফাবেট কন্টেন্ট করছে। আচ্ছা এ কি বলিস, ওর নামটাকে সম্প্রীতি কি বলিস, এটা ভ্যালিড ভেরিয়েবল নেম হবে? রুল তো ফলো করছে, হওয়ার তো কথা। কি না বল, ব্যাস আমার অত জানার দরকার নেই, হ্যাঁ হবে কি হবে? হ্যাঁ হ্যাঁ এই কনফিডেন্সটা যেন লাস্ট পর্যন্ত আমি দেখতে পাই। এখানে ওয়েবের যারা আছে আমাকে ভালো করে জানে যে আমি তোকে 90% টাইম তোকে কি করবো, তুই ঠিক জিনিসটা কিন্তু ভুল করে দেবো, কিন্তু তুই তোর মধ্যে কনফিডেন্স রাখিস, যেটা বলছিস ঠিকই বলছিস, সেটা ভেবে বলছিস। যেন ভুল জিনিসটা ভুল বলে দিয়ে যেন কনফিডেন্সের সাথে আমাকে বলিস নি দাদা আমি তোকে ঠিক বলে দিচ্ছি, এইটা যেটা বলেছিস তুই ঠিকই বলেছিস। এরপর আমি লিখেছি বি ডলার, হবে না বি হবে? আরে না। হবে না হবে না। নাই বললুম তো, হবে না এটা। না হবে বলছে। ও বলছিস হবে না বলেছি। দাদা অনিমেষ, দাদা দাদা হবে তো, কারণ বি তো স্মল আছে। দাদা কাকে বলছো? দাদা আমাকে বলছে। না না, আমার সে দাদার ছেলে, বাচ্চা ছেলেটা পাশে বসে, ওই জন্য সরি ঠিক আছে, দাদা। ই ডলার যেটা লিখেছিস, এখানে আমি কি লিখেছিলাম, এক্স ডলার আছে, নো আদার সিম্বলস ইজ অ্যালাউ লাইক এক্স ডলার, তাহলে কি হবে, ভ্যালিড ভেরিয়েবল নেম হবে না। স্মল এক্স ঠিক আছে, ক্যাপিটাল এক্স ঠিক আছে, কিন্তু ডলার অ্যালাউ নয়। তো তুই যদি লিখিস এক্স ডলার, ভ্যালিড ভেরিয়েবল নেম নয়, সেই কারণের জন্য তুই যখন লিখেছিস স্মল হাতের বি ডলার, সেটা ভ্যালিড ভেরিয়েবল নেম হবে না। ঠিক আছে?
হ্যাঁ হুম, এবার তুই লিখেছিস 52, 52, এটা তো হবে না, হবে না। হবে না। আউট অফ বাউন্ড অ্যাড্রেস, এটা হবেই না। আচ্ছা, ইট হবে না, হবে না, হবে না। হবে না। হবে না, কারণ কি, Keyword. ই হচ্ছে কিওয়ার্ড, ভালো করে দেখে রাখবি। কিওয়ার্ড ভেরিয়েবল একটা নেম কিওয়ার্ড। ক্যান নট বি আ কিওয়ার্ড। এলস লিখেছিস, এলস হবে হবে না। না। হবে না, ফর কিওয়ার্ড হবে না, হবে না, কিওয়ার্ড হবে না। হবে না। কিওয়ার্ড হবে, কিওয়ার্ড হবে। কিওয়ার্ড হবে। ও, ঠিকই বলেছিস, ভালো শুনছিস, কিওয়ার্ড হবে, কিওয়ার্ড হবে কিন্তু ভেরিয়েবল হবে না। ভালো শুনেছিস। আচ্ছা, ইফ লিখেছিস সেটা হবে 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 হবে। এটা হবে। কি করে হবে? কিওয়ার্ড নয় কারণ তো। কি এটা দুটো ক্যাপিটালে আছে। ও, বলে দিয়েছি, ঠিক আছে। এখানে এই যে ইফটা লিখেছি এটা স্মল এ নয়, ক্যাপিটাল ইফ লেখা আছে। ক্যাপিটাল ইফটা কোনো রকম কিওয়ার্ড নয়। যদি স্মল ইফ লেখা থাকতো তাহলে কিওয়ার্ড। ক্লিয়ার প্রত্যেকের ভেরিয়েবল নেম নিয়ে? ডাউট আছে? হ্যাঁ একদম। আশা করি তাদের এরপর থেকে আর কোনো এক্সাম দাও থাকবে না। এরপর দাঁড়া এক সেকেন্ড, আমি এগুলোকে রিমুভ করি, আমাকে নাহলে আবার সেকেন্ড টাইম লক বানাতে হবে। সেকেন্ড টাইম আমি বানাবো। এরপর লেখা আছে সি ল্যাঙ্গুয়েজ ইজ এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ মানে সি ল্যাঙ্গুয়েজে স্মল হাতের এ আর ক্যাপিটাল হাতের এ দুজনের ডিফারেন্স। কেস সেন্সিটিভ মানে কি, স্মল হাতের যদি তুই এ লিখিস সেটাকে আলাদাভাবে ট্রিট করা হবে, যদি ক্যাপিটাল হাতের এ লিখিস সেটাকে আলাদাভাবে করা হবে। সেই কারণের জন্য বলা আছে সি ল্যাঙ্গুয়েজ ইজ আ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এরপর আসা যাক কিওয়ার্ড। কিওয়ার্ড আমি তোদেরকে আগেও বলে গেলাম, কিওয়ার্ড মানে কি, সেই সমস্ত ওয়ার্ড যার মিনিং কম্পাইলার অনেক আগে থেকেই জানে। কি বললাম, কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যার মিনিং কম্পাইলার অনেক আগে থেকে জানে। এখানে সেটাই লেখা আছে, দেখ, প্রিডিফাইন ওয়ার্ড। আমি নিজেই কি লিখেছি বুঝতে পারছি। প্রিডিফাইন ওয়ার্ড, তারপরে কি লিখেছি, ও আচ্ছা, রিচার্জ এসি, রিজার্ভ, রেফার রিজার্ভ, রেফার ইটা 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 এটা আমার তারপরে দেখার টাইম লেগে যায়। প্রিডিফাইন ওয়ার্ড আর রিজার্ভ ওয়ার্ড দ্যাট কম্পাইলার known very before. প্রিডিফাইন মানে আগে থেকে ডিফাইন করা আছে এমন কোনো ওয়ার্ড, অথবা রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ মানে আগে থেকে রিজার্ভ করা আছে এমন কোনো জিনিস, এমন কোনো ওয়ার্ড যার মিনিং কম্পাইলার কি করে থাকে আগে থেকে জানে, তাকে আমরা বলবো কিওয়ার্ড। আচ্ছা, সি ল্যাঙ্গুয়েজে টোটাল কটা কিওয়ার্ড আছে তোর আগে বলতে পারবি? 32। 32। আর বাকিরা তাড়াতাড়ি। হুম 32 হ্যাঁ, 32 কিওয়ার্ড। 32। অদিতি, সৌমজিৎ, কৌশিক, হ্যাঁ হ্যাঁ 32। 32। ঠিক আছে, সি ল্যাঙ্গুয়েজে 32 কিওয়ার্ড। সি ল্যাঙ্গুয়েজে কটা টোটাল থাকে? টোটাল 30। কি রকমের কিওয়ার্ড আছে? ফার্স্ট হচ্ছে অটো, দেন হচ্ছে ব্রেক, দেন হচ্ছে কেস, দেন হচ্ছে ক্যাপ, দেন হচ্ছে কনস্ট, দেন হচ্ছে কন্টিনিউ, দেন হচ্ছে ডিফল্ট, দেন হচ্ছে ডু। সেকেন্ড কি আছে? সেকেন্ড হচ্ছে ডু, তারপরে আছে এলস, তারপরে আছে এনাম, তারপরে আছে এক্সটার্ন, দেন আছে ফ্লোট, দেন আছে ফর, দেন আছে গো টু, দেন আছে ইফ, দেন আছে ইন, দেন আছে লং, দেন আছে রেজিস্টার, দেন আছে রিটার্ন, দেন আছে সর্ট, দেন আছে সাইন, দেন আছে সাইজ অফ, দেন আছে স্ট্যাটিক। এখানে আছে স্ট্রাক, তারপরে আছে সুইচ, তারপরে আছে টাইপ ডেপ, তারপরে আছে ইউনিয়ন, তারপরে আছে আনসাইন, তারপরে আছে ভয়েড, তারপরে আছে ভোলাটাইল, তারপরে আছে ওয়াইড। C30 তে টোটাল কটা আছে কিওয়ার্ড? 32 কিওয়ার্ড আছে। এটা আশা করি তোরা সবাই জানতিস এতগুলো কিওয়ার্ড আছে।
আগে থেকেই জানতিস, সেটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ বাবা। এবার যদি আমি তোদেরকে বলি যে সিএ তে এখনো 32 কিওয়ার্ড নেই, আরো বেশি আছে, তোদের জানতে ইচ্ছা করছে না আর কি কি বেশি হতে পারে? তাহলে কি রে, শোন, এবার আসা যাক C99 এ অ্যাড হয়েছে বুল, কমপ্লেক্স, ইমাজিনারি, ইনলাইন, রেস্ট্রিক্ট। C32 এর মতো সি এর আরো একটা হচ্ছে ভার্সন হচ্ছে C99। সেই C99 কি দিয়ে অ্যাড হয়েছে? আন্ডারস্কোর বুল, এটাকে আন্ডারস্কোর বুল, আন্ডারস্কোর কমপ্লেক্স, আন্ডারস্কোর ইমাজিনারি, দেন ইনলাইন, দেন রেস্ট্রিক্ট। টোটাল 5টা। তার মানে C99 এর টোটাল কতগুলো হলো? আগে 32 ছিল, তার সাথে এখানে 5টা অ্যাড হয়েছে। তার মানে C99 এর টোটাল কটা কি হলো? 37। 37। টোটাল 37 কি হলো? তোরা সার্চ করে দেখে নিস। এরপর সেটা C11 এ C11 C11 এ নতুন কতগুলো অ্যাড হয়েছে? আন্ডারস্কোর অ্যালাইন্স, আন্ডারস্কোর অ্যালাইন অফ, আন্ডারস্কোর টপিক, আন্ডারস্কোর জেনারিক, আন্ডারস্কোর নট ডান, আন্ডারস্কোর স্ট্যাটিক হ্যাজার্ড, আন্ডারস্কোর থ্রেড লোকাল। তার মানে C11 এর টোটাল কটা হয়েছে? প্রথমে ছিল 32, তার সাথে অ্যাড হলো 5, তার মানে হলো 37। 37 এর সঙ্গে আবার অ্যাড হলো টোটাল 7, তার মানে টোটাল কতগুলো হলো? 44। তার মানে এখন মডার্ন সি ল্যাঙ্গুয়েজে কতগুলো কিওয়ার্ড আছে? 44 কিওয়ার্ড আছে। ক্লিয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ আরে বাহ। কলেজে যাবি, কলেজে একটা জিনিসই বলবে সি ল্যাঙ্গুয়েজে 32 কিওয়ার্ড আছে। তারা কখনো ঘেটেও দেখবে না যে আদেও কতগুলো কিওয়ার্ড আছে। বুঝেছি? হ্যাঁ দাদা। বল, এতদূর পর্যন্ত কারো কিছু ডাউট আছে? না 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 দাদা। না। নোট করবি, প্রত্যেকটা বারবার বলে যাচ্ছি। আমার এখানে বুঝে নিয়ে যে নোট করিস, বারবার বলছি। দেখ, এইগুলো তোকে হয়তো এত ডেপথে ধরবে না, যে হয়তো ইন্টারভিউ হবে সেও জানবে না, কিন্তু যে ভালো লেভেলের ইন্টারভিউ হবে সে তোকে জিজ্ঞাসাই করবে যে আর ইউ শিওর দ্যাট 32 কিওয়ার্ড আর প্রেজেন্ট ইন সি ল্যাঙ্গুয়েজ? তখন তোরা বলবি ইয়েস, 32 ল্যাঙ্গুয়েজ 32টা কিওয়ার্ড আছে। তোকে আবার একবার জিজ্ঞাসা করবে আর ইউ শিওর, তখনও বলবি ইয়েস। পরের মিনিটে বলবে তুমি রেডি এখান থেকে বাইরে যাওয়ার? তখনও তোরা বলে দিবি ইয়েস। কারণ তোরা জানিসই যে এরপরেও এতগুলো কিওয়ার্ড ইউজ হয়েছে। যদি ভালো লেভেলের ইন্টারভিউয়ার হয়, যদি বিসিএস এর ইন্টারভিউয়ার হয়, তারা তোকে চেপে ধরবে। স্টার্ট আপে তো ধরবে না, ইন্ডাস্ট্রি স্টার্ট আপে টেকনোলজি নিয়ে, কত টেকনোলজি জানিস, কাজ করতে পারিস সেটা না। কিন্তু এমএনসি তে যখনই যাবি, এমএনসির ব্যাপারটা পুরো আলাদা হয়ে যায়। এমএনসি তে তোকে ওরা চেপে কোশ্চেন জিজ্ঞাসা করবে, কারণ এমএনসির মেন মোটিভ হচ্ছে তোকে দিয়ে কাজ করানোর থেকে ওরা যে ছেলেটাকে নিচ্ছে, ওরা দেখতে চাই সেই ছেলেটা ইন ডেপথ কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে। স্টার্ট কি করে? স্টার্ট ওইটা দেখতে পাই যে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের উপর ওরা কাজ করবে সেই ল্যাঙ্গুয়েজে তার নলেজ আছে কিনা। মোটামুটি লেভেলের নলেজ থাকলে স্টার্ট আপ নিয়ে নেয়, তো এমএনসি নেবে। সেই জন্যই এমএনসি থেকে বাদ দেওয়ার জন্য একটা ছোট রিজন দেখে তোকে বাদ দিই। তুমি এইসব বেসিক জিনিসই জানো না, তুমি খালি জানো সি ল্যাঙ্গুয়েজের টোটাল 32 কিওয়ার্ড আছে। তুমি জানো কি যে সি ল্যাঙ্গুয়েজের টোটাল 34 কিওয়ার্ড আছে? এবার তুই বলবি যে স্যার ওটা তো বইয়ে লেখা ছিল। ওরা তখন এটাই বলবে যে তোমার কি মনে হয় যে আমরা বই দেখে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সফটওয়্যার বানাচ্ছি, না ডে টু ডে আপডেট করে আমরা সফটওয়্যার বানাচ্ছি? কি রমেশ? দাদা। 37 কিওয়ার্ড আছে C99 এ, C11 এ আছে 44। তো টোটাল সি ল্যাঙ্গুয়েজে আছে আই থিঙ্ক C11 এর টোটাল কটা হলো? হ্যাঁ, C11 এ হলো 37 প্লাস 7 মানে 44। তো টোটাল সি ল্যাঙ্গুয়েজে আছে 44। আশা করি তোদের এখান পর্যন্ত আর কোনো রকম হবে। এই কটা বাজে? 7:52। 8:52। ও হয় না, কিছু আছে না, যতটা করা যায়। এরপর আছে ডেটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল ডিক্লারেশন।
ডেটা টাইপ আর ভেরিয়েবল ডিক্লারেশন। তো এটা বলার আগে আমি বলে দেবো তোদেরকে, আমি বুঝতেই পারছি। আচ্ছা, তোদেরকে আমি আগের দিন একটা জিনিস বলেছিলাম, এই যে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনকে আমরা আর কি কি বলে থাকি? হুম, টাটা ডেটা বলে থাকি আর কনস্ট্যান্ট ডেটা বলেছিলাম, কনস্ট্যান্ট বলেছিলাম, আরো কিছু বলেছিলাম মনে হয়। ইনস্ট্রাকশনটাই তো বলে দিচ্ছিলাম, ইনস্ট্রাকশন যে না, আই থিঙ্ক স্টেটমেন্টটা বলছি, ইনস্ট্রাকশনটা স্টেটমেন্ট। ভুল বললাম, সরি, কোশ্চেনটা আমি বললাম, আমি বলে জানাচ্ছি। সেখানে যে ইনফরমেশন ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু ডেটা, সরি সরি সরি, এটা একটা আলাদা, ওটা আলাদা। তুমি তার সাথে মিলিয়ে গেলে, সরি 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 সরি। তো তোরা এটা নোট, তোরা এটা জানিস, ঠিক আছে? এই যে ইনস্ট্রাকশন আছে, প্রথমত ইনস্ট্রাকশন কি? ইনস্ট্রাকশন in a program, sentence is called instruction. সেন্টেন্স মানে, সেন্টেন্স মানে হচ্ছে, দেখো, ধরে নে তুই লিখলি এরকম, ইন, লেখাটা বোঝাও তো যায়, সাপোজ তুই লিখলি ইন এ কমা বি, তার মানে এই যে ইন এ কমা বি লিখেছিস, এই পুরো জিনিসটা হচ্ছে সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা কি বলে থাকছি? এই সেন্টেন্সকে আমরা বলে থাকি ইনস্ট্রাকশন। বোঝা গেছে? ইনস্ট্রাকশন কি? ইনস্ট্রাকশন হচ্ছে প্রোগ্রামিং এ যে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সকে আমরা বলে থাকি ইনস্ট্রাকশন। এবার মানে প্রত্যেকটা স্টেপকেই তো আমরা ইনস্ট্রাকশন বলছি না? কোন স্টেপ বলবে? বাট নর্মালি প্রোগ্রামিং এর আমরা যতগুলো স্টেপে আমরা প্রোগ্রামিং করছি সেই সব স্টেপ গুলোই তো আমরা একটা ইনস্ট্রাকশন হিসাবে আমরা স্টেপকে কেন এটা ইনস্ট্রাকশন ধরছি। বলতে যাচ্ছে? স্টেপ কি করে একটা ইনস্ট্রাকশন হয়ে যায়? Okay, স্টেপটা then each line of code is an instruction. লাইন অফ কোড, ও যেটা Hmm. বললো লাইন অফ কোড, তার অ্যাকশন কোথায় হারিয়ে গেল? হ্যাঁ, লাইন অফ কোড, ধরে নে তুই এখানে একটা লাইন লিখেছিস, তারপরে একটা লাইন লিখেছিস, তারপরে আবার একটা করে লাইন লিখেছিস, এই যে একটা করে লাইন লিখছিস, ইচ লাইন, ইচ লাইন, এই ইচ লাইনকে আমরা বলি ইনস্ট্রাকশন। কোনো স্টেপ ফেপ কিছু নয়। মেবি তুই এরকমই বলতে চাইছিস, হয়তো আমি বুঝতে পারিনি, তো এইসব স্টেপ ফেপ বলবি। প্রোগ্রামিং এর মধ্যে থাকা সেন্টেন্সকে আমরা কি বলবো? ইনস্ট্রাকশন বলবো। এই ইনস্ট্রাকশন মানে কি হচ্ছে? ইনস্ট্রাকশন মানে হচ্ছে সেন্টেন্স বলতে পারিস, লাইন বলতে পারিস, এই যে ইন্ডিভিজুয়াল একটা করে লাইন হচ্ছে, এই লাইন, এই লাইন গুলোকে তো ইনস্ট্রাকশন বলবি, বুঝতে পেরেছিস? ইনস্ট্রাকশন কি? ইন প্রোগ্রামিং সেন্টেন্স ইজ কল্ড ইনস্ট্রাকশন। সেন্টেন্স, আরে ভাই তোরা ইংলিশটা লিখিস নি হাই আমি গুড বয় এরকম লিখিস তো? লিখেছিস নাকি না? এটা কি, এটাও তো একটা সেন্টেন্স। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হচ্ছে, হাই আমি গুড বয় না লিখে, ধরে নে তুই প্রিন্ট লিখলি, প্রিন্ট এর মধ্যে এই হাই আমি গুড বয় লিখলি, তার মানে এটা কি হয়ে গেল, একটা পুরো লাইন তৈরি হলো, একই না? তুই যদি হাই আমি গুড বয়টা হ্যাঁ। প্রিন্ট এর মধ্যে, তার মানে কি এটা একটা ইন্ডিভিজুয়াল লাইন প্রিন্ট হলো, তার মানে কি হলো, এটা একটা ইনস্ট্রাকশন। এটাই তো লেখা আছে ইন প্রোগ্রামিং সেন্টেন্স ইজ কল্ড ইনস্ট্রাকশন। ইচ লাইন, যেটা অনিমেষ বললো, সেটা ইনস্ট্রাকশন। তো কোনো স্টেপ ফেপ তো বলিস না জানি, বোঝা গেছে? তো এই যে হ্যাঁ দাদা। ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশনকে আমরা কি বলে থাকি? ইনস্ট্রাকশন ইকুয়াল টু কমান্ড ইকুয়াল টু স্টেটমেন্ট। মানে যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলছি, যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেটা ইনস্ট্রাকশন, যেটাই কমেন্ট,
সেটাই স্টেটমেন্ট। তো ইনস্ট্রাকশন ইকুয়াল টু কমেন্ট ইকুয়াল টু স্টেটমেন্ট। তুই ধরে নে কাউকে কিছু স্টেটমেন্ট লিখলি সেটাও ইনস্ট্রাকশন, কিছু কমেন্ট লিখলি সেটাও ইনস্ট্রাকশন। মেবি যেই যে কমেন্টটা লিখলি সেই কমেন্টটা হয়তো কম্পাইলার এক্সিকিউট করবে না, বাট ওটাও একটা ইনস্ট্রাকশন। আর এমনি যেটা ইনস্ট্রাকশন বলছিস, লাইন অফ কোড লিখছিস বা সেন্টেন্স লিখছিস, সেটাও একটা ইনস্ট্রাকশন। সেই জন্য লেখা আছে ইনস্ট্রাকশন ইকুয়াল টু কমেন্ট ইকুয়াল টু স্টেটমেন্ট। আশা করি তোরা বুঝতে পেরেছিস। এটা নিয়ে আর কোনো ডাউট নেই, থাকলে আমাকে বল, আর না হলে আমি ইন্টারভিউ দিতে পারবো। না, ঠিক আছে, স্লো চলছে আমার অনেক। আচ্ছা থাক, রেকমেন্ড হচ্ছে। এরপর আসা যাক ডেটা টাইপস নিয়ে। সি ল্যাঙ্গুয়েজে টোটাল 5টা ডেটা টাইপ আছে। এই যে 5টা ডেটা টাইপের কথা এখানে লেখা আছে, ক্যাট, ইন, ফ্লোট, ডবল, হোয়াইট, এরা কি? এরা প্রত্যেকেই করে কিওয়ার্ড। তাহলে যদি কেউ তোকে জিজ্ঞাসা করে যে সি ল্যাঙ্গুয়েজে যে ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপ গুলো কি একটা করে কিওয়ার্ড, তাহলে উত্তর কি হবে? তাই কি না? ইয়েস ইয়েস। হ্যাঁ 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 তার মানে সি ল্যাঙ্গুয়েজে থাকা প্রত্যেকটা ডেটা টাইপ কি হচ্ছে একটা করে কিওয়ার্ড। তা টোটাল সি ল্যাঙ্গুয়েজে 5টা কিওয়ার্ড আছে। দেখতে পেয়েছিস, this 5 keyword is called data types। এই যে ক্যার, ইন, ফ্লোট, ডবল, ভয়েড, এই যে টোটাল যে 5টা কি বলবো ওয়ার্ড বলতে পারিস, আমার সেন্সে আমি বলছি, এই যে টোটাল যে 5টা ওয়ার্ড লিখেছিস, কিওয়ার্ড ওয়ার্ড লিখেছিস, তাকে তুই কিওয়ার্ডও বলতে পারিস, তাকে তুই ডেটা টাইপসও বলতে পারিস। ভয়েড কি? ভয়েড একটা ডেটা টাইপ, কিন্তু ভয়েডের পারপাস আলাদা, আমি যখন ফাংশন বোঝাবো তখন বোঝাবো ভয়েড কি। কিন্তু ভয়েড একটা ডেটা টাইপ সি ল্যাঙ্গুয়েজ, মাথায় রাখবি। ওটাই লেখা আছে যে ভয়েড ইজ অলসো আ ডেটা টাইপ বাট পারপাস ইজ ডিফারেন্ট। কি পারপাসে ইউজ করা হয় সেটা তোকে যখন ফাংশন বোঝাবো তখন গিয়ে বলবো। এবার শোন, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এতদিন যতগুলো ক্লাস করলি সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা, যে সি ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। তোরা এই সেন্টেন্সটা কতজন শুনেছিলিস আগে আমাকে বল। শুনি শুনিনি। কি? তোমাকে কলেজে এইগুলো বলে নাই? না নাটক করছিস আমার কাছে? এরা কেস সেন্সিটিভটা জানি। এই যে সি ল্যাঙ্গুয়েজ আছে, এই সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। এবার তোদেরকে এটা এক্সপ্লেন করতে বলে, আচ্ছা স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ মানে কি, সি ল্যাঙ্গুয়েজ কেনই বা স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, এই একটা কোশ্চেন দিয়ে গোটা ইন্টারভিউ এইদিক ওইদিক করা যায় জান। আমাদের যতজন ইন্টারভিউ দিতে গেল 2024 সালের থেকে, যখন ইন্টারভিউ ক্যাম্পাসে তাদের ম্যাক্সিমাম লোকের কাছে এই কোশ্চেনটাই ছিল, why C language is a statically type language and statically type language মানে তুমি কি বলছো? কেউ জানিস স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ মানে? অনিমেষ জানিস? তারপর তুমি এক্সপ্লেন ওই করছি। তো ওই তো মেমোরির কনসেপ্টটা, মানে অটোমেটিক্যালি মেমোরি মানে অ্যাসাইন করতে পারেনি, আমাদের দিকে ম্যানুয়ালি মেমোরি গুলোকে অ্যাসাইন করতে হয়। তারপরে পয়েন্টারের কনসেপ্টটা আছে। এরকম করে বললে জীবনে কিছু হবে না। আরে মানে আমি বলছি আর কি যে একটা ঠিক আছে শোন ভালো করে, স্ট্যাটিক্যালি টাইপ মানে কম্পাইল টাইমে ডিসাইড হয়ে যাওয়া উচিত ভেরিয়েবল কোন টাইপের ডেটা কন্টেন্ট করতে পারবে। আবার শোন, একদম মাথায় গেঁথে নে কি বলছি। স্ট্যাটিক্যালি টাইপ মানে কম্পাইল টাইমে ডিসাইড হয়ে যাওয়া উচিত ভেরিয়েবল কোন টাইপের ডেটাকে কন্টেন্ট করতে পারবে। আচ্ছা, এই সেন্টেন্সটা বলার পর যে স্ট্যাটিক্যালি টাইপ মানে কম্পাইল টাইমে ডিসাইড হয়ে যাওয়া উচিত ভেরিয়েবল কোন টাইপের ডেটাকে কন্টেন্ট করতে পারবে। আচ্ছা, তাহলে কম্পাইল টাইপ মানে কি? তোদের মাথায় কোশ্চেনটা আসছে না? এটা তো নয় বুঝলাম যে স্ট্যাটিক্যালি টাইপ মানে কম্পাইল টাইমে ডিসাইড হয়ে যাওয়া উচিত ভেরিয়েবল কোন টাইপের ডেটাকে কন্টেন্ট করতে পারবে, কিন্তু কম্পাইল টাইপ মানে কি? কোশ্চেনটা আসছে হ্যাঁ কি না? শোন ভালো করে,
আচ্ছা দাদা। কম্পাইল টাইম মানে দেখ, আমি যে ডট সি ফাইল করব, যখনই আমি লিখি সি ল্যাঙ্গুয়েজে কোড করি তখন একটা ডট সি ফাইল ক্রিয়েট করি। তো আমি যে ডট সি ফাইল করব, বিল্ড করলে তার মধ্যে কি হবে, কম্পাইল হবে। বলেছিলাম, ভালো করেই বুঝিস যে ডট সি ফাইলকে যখনই কম্পাইল করা হবে, কম্পাইল করা হলে কি হবে, ওই ডট সি ফাইলটা মেশিন কোডে কনভার্ট হবে। ঠিক আছে, ভালো করে বুঝবি। যা কম্পাইল করবি তোর ওই যে ডট সি ফাইলটা আছে, ডট সি ফাইলটা কিসে কনভার্ট হয়ে যাবে, মেশিন কোডে কনভার্ট হয়ে যাবে। রান কিন্তু হয়নি, আমি কম্পাইলের কথা বলেছি। কোনো প্রোগ্রাম আগে কম্পাইল হবে দেন রান হবে। তো আমি এখন কি বলেছি, আগে কম্পাইল হওয়ার কথা বলেছি। মানে আমি কি বললাম, মানে আগে তোর কম্পাইল হবে দেন রান হবে। তো আমি যখন বলছি যে আমি একটা ডট সি ফাইল করবো, তাকে বিল্ড করলে তার মধ্যে কম্পাইল হবে, কম্পাইল হলে কি হবে, মেশিন কোড হবে। কিন্তু রানের কথা আমি বলিনি। কম্পাইল হবে তখনই, মানে যখনই কম্পাইল হবে, তো তখনই ঠিক হয়ে যাওয়া উচিত যে কোন ভেরিয়েবল কোন টাইপের ডেটা স্টোর হওয়া উচিত, কোন ভেরিয়েবল কোন টাইপের ডেটা স্টোর করতে পারবে, যেটাকে তুই রান করার সময় আর চেঞ্জ করতে পারবি না। তার মানে তোকে রান করার আগেই ডিসাইড করে নিতে হবে কোন ভেরিয়েবল কত মেমোরি নেবে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টই বলা হয় থাকে কম্পাইল টাইম কনসেপ্ট। এই কারণের জন্য সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? হ্যাঁ দাদা। ভালো করে শোন, কম্পাইল টাইম মানে আলাদা, রান মানে আলাদা। সবসময় প্রথমে কোনো প্রোগ্রাম আগে কম্পাইল হবে দেন রান হবে। এরকম নয় যে আগে রান হবে তারপর কম্পাইল হবে। আগে কম্পাইল হবে দেন রান হবে। তো কম্পাইল হবে দেন রান হবে, মানে যখনই তোর কম্পাইল হবে তখনই ঠিক হয়ে যাওয়া উচিত কোন ভেরিয়েবল কোন টাইপের ডেটা স্টোর করতে পারবে, বা কোন ভেরিয়েবলের মধ্যে কোন টাইপের ডেটা স্টোর হওয়া উচিত। তুই রান টাইমে যে আর সেটাকে চেঞ্জ করতে পারবি না, মানে প্রোগ্রাম তো রান করে ফেললি, সেই সময় যে আর তুই চেঞ্জ করতে পারবি না। যখন তুই লিখেছিস ইন্ট এ ইকুয়াল টু 2, এই যে ভেরিয়েবলটা লিখে দিলি ইন্ট এ ইকুয়াল টু 2, তার মানে এই একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, তার মধ্যে 2 স্টোর হয়েছে, এটাই ফাইনাল। যখন রান করে ফেললি, ধরে নে প্রিন্ট ট্যাব লিখে লিখেছিস এ, তার মানে প্রিন্ট ট্যাব এ লিখলে কি হবে, 2 প্রিন্ট হবে। তুই রান হয়ে যাওয়ার পর যে আর এই 2টাকে দিয়ে চেঞ্জ করতে পারবি। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে রান টাইমের কথা বললাম। স্ট্যাটিক্যালি মানে যেটা প্রথম অবস্থায় তুই লিখে দিয়েছিস সেটাই থাকবে, মানে ইন্ট ইকুয়াল টু 2 লিখে দিয়েছিস সেটাই। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। আমাকে রেসপন্স করিস। প্রথম থেকে বলছি এইগুলো একটু একটু হয়তো তোদের কাছে হয়তো মেবি নতুন লাগলেও লাগতে পারে। তো এই কোশ্চেনটা লিখবি, খাতায় লিখে রাখবি যে সি ল্যাঙ্গুয়েজ কেন স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। এবার আসা যাক ভেরিয়েবল ডিক্লারেশন। দেখ এখানে লিখেছিস, প্রথমে আমি লিখেছি ইন, তারপরে লিখেছি এ কমা বি। এই ইনটা কি? এই ইন্ট হচ্ছে একটা কিওয়ার্ড, নাকি না? হ্যাঁ ইন্ট একটা কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ আবার এই যে ইন্ট হ্যাঁ লিখেছিস, এই ইনটা কি? এই ইনটা আবার একটা ডেটা টাইপ। যখন তুই লিখছিস প্রথমে একটা ডেটা টাইপ, দেন ভেরিয়েবল নেম, দুটো ভেরিয়েবলের নেম লিখছিস, এ কমা বি হচ্ছে ভেরিয়েবল। তো প্রথমে যখন তুই লিখছিস ইন্ট একটা কিওয়ার্ড, দেন এই ইন্ট লিখছিস কিওয়ার্ড যেটা একটা ডেটা টাইপ। আর যখন লিখছিস এ কমা বি, এই যে টোটাল লাইনটা তুই লিখেছিস, এই টোটাল লাইনটাকে বলা হচ্ছে ডেটা টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে কি বলেছিলাম, প্রোগ্রামিং এর মধ্যে কোনো থাকা কোনো লাইন। আর এখানে তুই কি করছিস, ইন্ট লিখছিস মানে এখানে একটা ডেটা টাইপ লিখছিস, তার মানে এ, তারপর এ বি লিখছিস, তারপরে কি হচ্ছে, একটা টোটাল ডেটা টাইপ হচ্ছে, একটা ইন্ট নামের একটা ডেটা টাইপ হচ্ছে। আর তার সাথে এ বি নিয়ে কি তৈরি হচ্ছে, একটা ইনস্ট্রাকশন তৈরি হচ্ছে, একটা স্টেটমেন্ট তৈরি হচ্ছে। সেই কারণের জন্য এখানে লেখা আছে দিস ইজ কল্ড ডেটা টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন। বোঝা গেল কেন ডেটা হ্যাঁ টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন বলা হয়েছে? কারণ ইনস্ট্রাকশন মানে কি বলেছেন, একটা স্টেটমেন্ট। তুই ইন্ট এ কমা বি লিখছিস মানে কি, একটা স্টেটমেন্টই তো লিখেছিস।
স্টেটমেন্ট লেখার আগে এখানে লিখেছিস ইন্ট লিখেছিস, তার মানে কি লিখেছিস, ডেটা টাইপ লিখেছিস, সেই কারণের জন্য আর এই ডেটা টাইপ লিখেছিস, আর এই পুরোটাকে নিয়ে কি হচ্ছে, একটা স্টেটমেন্ট ক্রিয়েট হচ্ছে বা ইনস্ট্রাকশন তৈরি হচ্ছে, সেই কারণের জন্য এই পুরোটাকে নিয়ে আমরা বলছি ডেটা টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন। আশা করি বুঝতে পেরেছিস। ধরে নে এক্সাম্পল, ধরে নে ক্যার এম লিখেছিস, ফ্লোট কে লিখেছিস, ডবল ডি1 লিখেছিস। এই ক্যারও একটা ডেটা টাইপ, ফ্লোটও একটা ডেটা টাইপ, ডবলও একটা ডেটা টাইপ, কিন্তু অ্যাট দ্য এন্ড এরা আবার কি, এর একটা করে একটা কিওয়ার্ড, ক্যারও একটা কিওয়ার্ড, ফ্লোটও একটা কিওয়ার্ড, ডবল একটা কিওয়ার্ড, এবার ক্যার ফ্লোট ডবল এরা প্রত্যেকে একটা করে ডেটা টাইপ। তো আমি লিখেছি ক্যার এম, ক্যার লিখে একটা ভেরিয়েবল লিখেছি এম, যার নাম, ফ্লোট লিখে আবার একটা ভেরিয়েবল লিখেছি যার নাম হচ্ছে কে, দেন আবার ডবল লিখে আমি আবার একটা ভেরিয়েবল লিখেছি যার নাম হচ্ছে ডি1। তো ক্যার ফ্লোট ডবল হচ্ছে ডেটা টাইপ, আর এম কে ডি হচ্ছে ভেরিয়েবল। আশা করি এটাও বুঝতে পেরে গেছিস, এটা নিয়েও কোনো ডাউট নেই। ঠিক আছে, না। এবার শোন, এই যে ডেটা টাইপ গুলো লিখলি, এই ডেটা টাইপের একটা নিজস্ব সাইজ আছে। সাইজ মানে এরা মেমোরির মধ্যে কত বাইটস করে জায়গা অকুপাই করে, কি বলা সাইজ মানে এই যে পার্টিকুলার ডেটা টাইপ গুলোর কথা বলছি, এই প্রত্যেকটা ডেটা টাইপ কতটা করে জায়গা কনজিউম করবে। মনে আছে প্রথম যখন বলছিলাম, এখানে বলছিলাম আমি ধরে নিয়ে দুটো ভেরিয়েবল করলাম ইন্ট এ কমা বি, এখানে দুটো বক্স ক্রিয়েট করে দিয়েছিলাম। তো দুটো বক্স তো র্যান্ডম তোদেরকে বোঝানোর জন্য ক্রিয়েট করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এরকম দুটো বক্স এরকম ভাবে ক্রিয়েট হয়, সেটা কিভাবে ক্রিয়েট হয় সেটা এবার বোঝাচ্ছি। সাপোজ ধর আমি লিখলাম ইন্ট, ইন্ট বাই ডিফল্ট 4 বাইট করে মেমোরি নিয়ে থাকে। তার মানে তুই যখন প্রোগ্রামিং এর মধ্যে ইন্ট এ লিখবি, তার মানে সেটা কত, যে এ ভেরিয়েবলটা ক্রিয়েট হবে সে কত বাইটস মেমোরি নেবে, ঠিক আছে 4 বাইট। 4 বাইট। 4 বাইট। যদি তুই লিখিস ক্যার, তার মানে কত বাইটস মেমোরি নেবে, 1 বাইটস। যদি তুই লিখিস ফ্লোট, ফ্লোট লেখা মানে কত বাইটস নেবে, 4 বাইটস। যদি তুই লিখিস ডবল, তার মানে কত বাইটস মেমোরি নেবে, 8 বাইটস মেমোরি। সাপোজ ধর তুই লিখলি ইন্ট এ কমা বি, তার মানে কত বাইটস করে মেমোরি নেবে, দুটো ভেরিয়েবল, 4 বাইট। 4 বাইট। 4 বাইট 4 বাইট। 4 বাইট, 4 বাইট। তার মানে এরপর যদি তুই লিখিস ক্যার এম, ক্যার মানে কত বলেছিলাম, ক্যার মানে নেবে, এখানে লিখেছিলাম 1 বাইট মেমোরি নেবে। তার মানে ক্যার এম লেখা মানে কত বাইটস করে মেমোরি নেবে, 1 বাইট মেমোরি নেবে। তার 1 মানে বাইট। এই যে, তার মানে এম যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছিস এটা মেমোরির মধ্যে কত জায়গা নেবে, 1 বাইট। এবার সাপোজ ধর লিখেছিস ফ্লোট কে, ফ্লোট কে মানে একটাই ভেরিয়েবল ক্রিয়েট করেছিস, তার মানে এটা মেমোরির মধ্যে কত জায়গা নেবে, 4 বাইটস 4 বাইট। জায়গা নেবে। তার কারণ এখানেই লেখা আছে ফ্লোট 4 বাইটস মেমোরি নিয়ে থাকে। তার মানে তুই যখন লিখিস ফ্লোট কে, তার মানে কি হচ্ছে মেমোরির মধ্যে 4 বাইটস এর একটা মেমোরি ব্লক ক্রিয়েট হবে। যখন লিখছিস ডবল ডি1, তার মানে কি হচ্ছে ডেটা টাইপের নাম ডবল, ডি1 হচ্ছে তোর ভেরিয়েবল নেম। তার মানে ডি1 বাই ডিফল্ট কত বাইটস অকুপাই করে থাকে, 8 বাইটস। তার মানে এখানে ডি1 কত বাইটস অকুপাই করবে, 8 বাইটস। বোঝা গেছে? কারো দাও, হ্যাঁ। কারো হ্যাঁ দাও, দাদা। কারো যদি ডাউট থাকে বল। না দাদা, নেই নেই। নেই। একদম অ্যাড্রেস থেকে যা হচ্ছে না তা ক্লিয়ার। ক্লিয়ার হয়ে যাচ্ছে, থেকে যতটা যা বলছি তা ক্লিয়ার হচ্ছে, সত্যি বলছি, বিন্দু মাত্র ডাউট রাখবে, এক হ্যাঁ বিন্দুও নয়। clear। আমি চাইছি আমার কাছে যারা বলছি যেন 0.1% না ডাউট থাকে। তো এরপর আমি কি বলেছিলাম, ইন্ট মানে, ইন্ট মিনস, ইন্ট কি, ইন্ট একটা কিওয়ার্ড, আমি আগেও বলেছিলাম আমার ইন্ট কি, ইন্ট ডেটা টাইপ। তো ইন্ট মিনস, ইন্টের মানে কি, এখানে তো লিখে দিলি ইন্ট, ইন্টিজার। হ্যাঁ ইন্ট মানে ইন্ট মানে ইন্টিজার না, ইন্ট মানে ইন্টিজার নয়, বারবার হচ্ছে, এখানে তো ইন্ট লিখে দিলি, তার জন্য 4 বাইটস এর মেমোরি ব্লক ক্রিয়েট হয়ে যাচ্ছে। ইন্ট মানে দেখ এখানে লিখেছি ইন্ট মিনস, ইন্ট টাইপ মানে সে ইন্টিজার কনস্ট্যান্ট রাখতে পারবে। ইন্ট মানে কি বললাম, ইন্টিজার কনস্ট্যান্ট রাখতে পারবে। তার মানে
আমি যদি লিখি int a equal to 4, int a equal to 4, 4টা কি ইন্টিজার একই না? হ্যাঁ এই যে এই যে মেমরি ব্লক ক্রিয়েট হয়েছে, এই মেমরি ব্লকের মধ্যে শুধুমাত্র ইন্টিজার টাইপেরই ভ্যালু রাখা সম্ভব, অন্য কোনো ভ্যালু রাখা যাবে না, লাইক 4.2 এইসব ভ্যালু না। বুঝা গেল? তুই হ্যাঁ টাইপ লিখেছিস ইন্ট, তার মানে তোকে ইন্ট টাইপের ভ্যালু রাখতে হবে, সিম্পল কথা। এরপর লেখা আছে ক্যার। ক্যার মিনস ক্যার টাইপ। ইন্ট মিনস কি বলেছিলাম? ইন্ট টাইপ। ক্যার মিনস ক্যার টাইপ। সে কিরকম ভ্যালু রাখতে পারবে? ক্যারেক্টার কনস্ট্যান্ট রাখতে পারবে। ক্যারেক্টার কনস্ট্যান্ট মানে আমি আগের বারে বুঝে গেছি, ক্যারেক্টার কনস্ট্যান্ট মানে যেটা সিঙ্গেল কোডের মধ্যে থাকবে সেটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট। আশা করি তারা ভালো করে বুঝতে পারছিস। এটা কি ক্যারেক্টার কনস্ট্যান্ট? হ্যাঁ সিঙ্গেল কোডের মধ্যে আছে, সিঙ্গেল কোডের মধ্যে আছে, প্লাস এর লেন্থ কত? এর লেন্থ হচ্ছে 1। মানে এটা কি? এটা একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট। ক্যারেক্টার কনস্ট্যান্টকে তুই কোথায় রাখতে পারবি? ক্যারেক্টার কনস্ট্যান্টকে শুধুমাত্র ক্যার ডেটা টাইপের মাধ্যমে যে ভেরিয়েবল ক্রিয়েট করবি তার মধ্যেই রাখতে পারবি। লাইক ধরে নে আমি এখানে লিখেছিলাম ক্যার এম ইকুয়াল টু টি লিখলাম। বোঝা গেল এটা? এরপর লেখা আছে ফ্লোট। ফ্লোট মিনস কি? ফ্লোট মিনস সে রিয়েল টাইপের কনস্ট্যান্ট রাখতে পারবে। মনে আছে রিয়েল টাইপের যে কনস্ট্যান্ট বলেছিলাম তাদের কথা? রিয়েল কনস্ট্যান্ট করা, এবং এক্সাম্পল দিয়ে বোঝা রিয়েল কনস্ট্যান্ট করা তাড়াতাড়ি। পয়েন্ট থাকলেই সেটাকে রিয়েল টাইপ কনস্ট্যান্ট বলবে। তো আমি যদি -4.5 লিখি তাহলে সেটা রিয়েল কনস্ট্যান্ট। ঠিক আছে? না না তোমার মাথা বলেছিলাম, তোকে বলেছিলাম আগের দিন যে আদিত্যর থেকে এগুলো নিস নি, ভিডিওগুলো রিপিট করে দেখতে দেখলি, ঠিক করে ভুল বলে দিলি। পয়েন্ট থাকলেই কি হবে? রিয়েল টাইপের কনস্ট্যান্ট এই রিয়েল হবে। আর রিয়েল হবে মানে সে তাকে তুই মাইনাসেও লিখিস বা প্লাস লিখিস, তার সাথে কোনো সম্পর্ক নেই। বোঝাতে পারলাম ওদিকে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। 4.5, 2.0, 0.5, 1.5, 215.37, এরা প্রত্যেকেই তার রিয়েল কনস্ট্যান্ট। পয়েন্ট লাগানো থাকলেই রিয়েল কনস্ট্যান্ট হবে। তো তুই -4.5 লাগবে আছে মানে রিয়েল কনস্ট্যান্ট, পয়েন্ট আছে মানে রিয়েল কনস্ট্যান্ট। না দেখবি নিজেরাই মরবি, আমি প্রথম থেকে বলে রাখলাম, এখন থেকে বলছি সিরিয়াসলি নে, নাহলে এরকম করে ছ্যাবলামোনা করিস না। দেখি বারবার বলছি, কাজ করে দিয়ে দেখবি সব সোজা লাগবে, সব গুলি ফেলে দিতে বলে রাখলাম। তো ফ্লোট মিনস কি? ফ্লোট মিনস হচ্ছে ফ্লোট টাইপ হবে। ফ্লোট কিরকম ডেটা রাখবে? সে রিয়েল টাইপের কনস্ট্যান্ট রাখবে, মানে পয়েন্ট যে এর মধ্যে থাকবে, যে কনস্ট্যান্টের মতো পয়েন্ট থাকবে সেই রকম টাইপের ও ভ্যালু রাখবে। তাই ধরে না আমি লিখলাম ফ্লোট কে ইকুয়াল টু 4.5, তার মানে কি হয়ে গেল? ফ্লোট কে হচ্ছে এই, হ্যাঁ কে হচ্ছে কি, তো ডেটা টাইপের মাধ্যমে তৈরি হলো একটা ভেরিয়েবল যার মধ্যে কি আছে না, যার মধ্যে পয়েন্টের মতো ভ্যালু আছে। যখনই পয়েন্টের মাধ্যমে দেখবি ভ্যালু আছে সেটাকে ধরে নিবি ফ্লোট পয়েন্ট ভ্যালু। আবার দেখ লেখা আছে ডবল, এক্সেপশনাল কেসের নোটিং করা আছে, এই লাস্ট দিয়ে কালার করা আছে। ডবল টাইপ মানে সে রিয়েল টাইপের কনস্ট্যান্ট রাখতে পারবে। এখানেও রিয়েল টাইপের কনস্ট্যান্ট লেখা আছে, আবার ডবল টাইপের মতো লেখা আছে রিয়েল টাইপের কনস্ট্যান্ট। রিয়েল টাইপের কনস্ট্যান্ট 4.5, -5.7 পয়েন্ট দেওয়া যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর কথা বলছি। তার মানে তুই যদি লিখিস ডবল D1 ইকুয়াল টু 3.5, 3.5 এতেও রাখা যাবে, আর ফ্লোট কে ইকুয়াল টু 3.5, দুটো বোঝা গেল? হ্যাঁ কোয়েশ্চেন এক্সপেক্ট করলাম এটার পর,
কোশ্চেনটা আমাকে কেউ করতে পারলেন। মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি তাহলে? বলতে বলছি দিতে পারো, বিশাল বড় ডিফারেন্স। ডিফারেন্সটা পরের দিন বলবো, কারণ বোঝানোর পর। ফ্লোট আর টগলের মধ্যে 99% সময় ইন্টারভিউ জিজ্ঞাসা করে হচ্ছে এটার মধ্যেও তো তুমি রিয়েল টাইপের ভ্যালু রাখতে পারবে, ডবল টাইপের মধ্যেও তো রিয়েল টাইপের ভ্যালু রাখতে পারবে। তাহলে ফ্লোট আর টগলের মধ্যে কি পার্থক্য? কোশ্চেনটা মাথায় রাখ, পরের দিন বলবো। বোঝা গেছে? ফ্লোট আর ডবলের মধ্যে কি পার্থক্য, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ ফ্লোটের মধ্যেও তুই পয়েন্টের মধ্যে ভ্যালু রাখতে পারছিস, ডবলের মধ্যেও তুই পয়েন্টের মধ্যে আমি ভ্যালু রাখতে পারছি। তাহলে তোদের মাথায় স্বাভাবিক এই কোশ্চেনটা হওয়া উচিত। ফ্লোট আর ডবলের মধ্যে কি কোশ্চেন হবে, কি ডিফারেন্স হওয়া উচিত, আর এটাই ইন্টারভিউর জন্য এত ইম্পর্টেন্ট কোশ্চেন। অদিতির কি মনে হয় ফ্লোট আর ডবলের মধ্যে কি হতে পারে? দেখি। মানে ফ্লোরটা আমি যতদূর জানি যে ফ্লোরটাতে মানে 2.2 বা 3 মানে একটা বা দুটোই ইন্টিজার মানে পয়েন্টের পরে থাকে, আর ডাবলে হচ্ছে অনেকগুলো মানে ইন্টিজার থাকবে পয়েন্টের পরে। হুম, না, মনে তো হয় মানে অনেকগুলো নাম্বার থাকে এটা, আর সেটাতে শোন তাহলে, একটা কি শোন দুটো শোন নাম্বার শোন শোন থাকে শোন, আমি ভেবেছিলাম না পরের দিন বলে দেবো, তো আজকেও বলে দিচ্ছি, আমি পরের দিন একবার রিপিট করে দেবো যদি না বুঝতে পারিস, বলে দিচ্ছি। অনেক অনেক হেভি কনসেপ্ট। তাও শোন, কোশ্চেন যখন পড়েছিস, কোশ্চেন এটা লেখা হবে, কোশ্চেনের আনসার ঠিক হবে, ধরে নে। ভালো করে শুনবি, প্রত্যেকে শুনবি, প্রত্যেকে এগুলো নোট করবি, বারবার বলছি। তারপর যদি না ইন্টারভিউ ক্লিয়ার করতে পারিস, তখন ভেবে নিবি যে ওটা তোদের দোষ ছিল, ওটা আমার দিক থেকে কোনো দোষ ছিল না। যদি তোর জায়গায় আমাকে ইন্টারভিউ দিতে বলে, আমি 10 জন থাকলে 10 জনের কাছে ইন্টারভিউ ক্লিয়ার করে দিয়ে চলে আসবো। তো প্রথম থেকে বলছি, যা করাচ্ছি সবগুলোকে নোট করবি। অদিতি যে কোশ্চেনটা জিজ্ঞাসা করলো, আচ্ছা যদি ফ্লোট আর ডবল দুজনেই সেম টাইপের ভ্যালু কন্টেন করে, মানে দুজনেই যদি পয়েন্ট ভ্যালু কন্টেন করে, তাহলে ফ্লোট আর ডাবলের মধ্যে কি পার্থক্য? ধরে নে আমি লিখলাম ফ্লোট এক্স ইকুয়াল টু 3.7, আবার লিখলাম ডবল এক্স ইকুয়াল টু 3.7। অদিতি এই কোশ্চেনটাই করছিস? হুম হুম। হ্যাঁ, এখানটা ধরবে না, এটা ধরে নে। প্রথমে দেখা যাক এই 3.7 নিয়ে, প্রথমে এটা দেখে দেখছি এক্স ইকুয়াল টু 3.7। তিনের বাইনারি জানিস কত? 0 1 1, 1 1 ঠিক আছে। এই 0 1 1, ঠিক আছে, 1 1, কোনো প্রবলেম না, আগে জিরো আছে মানে কোনো ভ্যালু নেই, বাদ দে। 0 1 1, 0.7 জানিস 0.7 কি করে বাইনারি ওয়ান করতে ওয়ান হয়? ওয়ান 0.7 না শুধু 0.7, এই যে 0.7 মানে 0.7 কি করে বাইনারি করে, শোন ভালো করে। আগে এই যে 0.7 আছে, এই 0.7 লেখার আগে তোরা 0.7, 0.7 মানে কি সিম্পল 0.7, এর সাথে গুণ করবি 2, এর সাথে 2 গুণ করলে তুই কত বলবি 1.4। এবার এই যে 1.4 পেলি, এই 1.4 এর 1 কে রাখবো, তার মানে কি হলো 1 যদি এখানে চলে আসে, তার মানে কত পড়ে থাকবে 0, তার মানে 0.4, 0.4 ইন্টু 2, তার মানে কত হলো 0.8। তার মানে আবার এখান থেকে কি চলে এলো, 0 চলে এলো, তার মানে আবারও কত পড়ে রইলো, পড়ে থাকলো 0.8। আবার 0.8 এর সাথে গুণ করবো 2, তার মানে কত এলো 1.6। 1.6 থেকে কি আসবে 1 এখানে চলে এলো, এবার 1 যদি চলে আসে, তার মানে আবার কত পড়ে থাকলো 0.6, তার মানে 0.6 করলাম, তার মানে কত হলো 0.6 করলো 1.2, 1.2 কি হলো 1 চলে এলো, তারপরে আবার কি হলো 0.2, 0.2 থেকে আবার যখন 2 করলি, তার মানে এসে গেল 0.4, তার মধ্যে এলো 0। তারপরে আবার ধর
এখানে আসবে 0.4, কারণ 0.4 থেকে 0 যদি চলে যাও তাহলেও তো 0ই থাকছে। তো 0.4 ইন্টু 2, 0.4 ইন্টু 2 মানে কত হচ্ছে 0.8। এখানেও 0.8 আসছে, এখানেও 0.8 আসছে। তার মানে 0.8 আসছে মানে কি হবে, আবার সেম জিনিস রিপিট হবে লুপ আকারে নাকি, আবার 0.8 হবে, আবার 1.6 হবে, আবার 1.2 হবে, আবার 0.4 হবে, আবার 0.8 হবে, তারপর আবার রিপিট হবে 0.8, 1.6, 1.2, 0.4, 0.8, মানে ইনফাইনাইট টাইম চলতেই থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 তার মানে বাইনারিতে তোর এই যে নাম্বারটাকে লিখলি, এই বাইনারিতে যেটা এই নাম্বারটা ইনফাইনাইট পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু তুই তো আর বাইনারিতে ইনফাইনাইট পর্যন্ত কনভার্ট তো আর সবসময় মানে কনভার্ট করতেই থাকবি না, পুরো লাইফ টাইম ধরে তুই আর কনভার্ট করতে থাকবি, তো হতেই থাকবে। বুঝতেই তো পারছিস যে এটা হতেই থাকবে, একদম ইনফাইনাইট টাইম চলতেই থাকবে, চলতেই থাকবে। হুম। তো তুই যেখানেই যে দাঁড়াস, তাহলেও তো আমি বলবো যে 3.7 এর থেকে ছোট নাম্বারই লিখেছিস, নাকি না? হ্যাঁ অনেক বুঝতে পারলি বল। তুই 10110 আবার করছিস, তার মানে আবার কথা হবে 1011, মানে সরি সরি আমি ভুল বলছি, 0.8, 1.6, 1.2, 0.4, 0.8, আবার কি হবে, রিপিট হবে 0.8, 1.6, 1.2, 0.4, 0.8। তার মানে কি হচ্ছে, তুই যত দূর পর্যন্ত যাস না কেন, ভুল বলা হচ্ছে, আমি কি বলতে, ভুল বলা হচ্ছে আমার। এইভাবে বললে আমি বুঝে যাবো, তোরা বুঝতে পারবেন কি করে বোঝানো হবে। 10 নিয়ে ওটাই, ঠিক আছে। এইখানে আশা করি বুঝতে পেরেছিস যে 0.8 এসে গেছে, 1.6 এসে গেছে, 1.2 এসে গেছে, 0.4 এসে গেছে, 0.8 এসে গেছে। আবার সেকেন্ড টাইম কি হবে, 0.8 আসবে, যে আবার যদি 2 গুণ করিস আবার এই জিনিসটা এসে যাবে, আবার এটা এসে যাবে, আবার এটা এসে যাবে, আবার এটা এসে যাবে। তার মানে এটা ইনফাইনাইট টাইম পর্যন্ত চলে যাবে। এটার যদি তুই করিস, বাইনারি পার করিস, তার মানে এটার বাইনারি কত হবে, এটার বাইনারি হবে 10110, 10110। আর 3.7 যেটা আছে, এই আর 3 এর কত বাইনারি হলো 011, তার মানে 011.1010। এবার তোকে আমি কি বললাম, তুই যতবারই এটাকে করিস, বাইনারিতে কনভার্ট করিস, প্রত্যেকবারেই এই যে নাম্বারটা হয়েছে এই নাম্বারটা কি হবে, প্রত্যেকবারে এই যে নাম্বারটা হয়েছে এই নাম্বারটা ছোট হবে 3.7 এর থেকে। কতজন বুঝতে পারছিস সেটা বল। এই যে বাইনারি নাম্বারটা পেয়েছি 011101110, এই বাইনারি নাম্বারটা কি হবে, প্রত্যেকবারে 3.7 এর থেকে ছোট হবে। ঠিক আছে, বুঝতে পারছিস না কি বলতে চাইছি। মানে যতই এটাকে বাড়ি 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 তুই যাবো যত তত ওটা তোরা কমতে থাকবে। তোরা কি জীবনে অঙ্ক প্র্যাকটিস করিস নি? হ্যাঁ হ্যাঁ মানে এইটুকু একটা সিম্পল কনসেপ্ট বুঝতে পারছিস নি, যে এটা যতই তুই করিস 0.10110, এটা যত দূরই যাক, তুই যতই ক্যালকুলেশন করতে যাস, যত দূরই যাক, এটার বাইনারি তো এটাই হবে। 3.7 এর বাইনারি করলে এটাই হবে, আর যেটা সবসময় কি হবে 3.7 এর থেকে ছোট হবে। গুগল করে দেখ যে 3.7 এর থেকে যেটা লিখেছি এটা ছোট না বড়, আর তোদের কিছু বলার নেই। মানে পুরো ভ্যালুটা আর আসবে না 3.7 এর মানে। না, 3.7 এর থেকে সবসময় ছোটই আসবে প্রত্যেকবার। হুম হুম তাহলে এবার তোরা বল, এই যে ভ্যালুটা বাইনারিটা তৈরি হলো, সেটা ফ্লোটের মধ্যে ভালোভাবে স্টোর হতে পারবে, নাকি ডবলের মধ্যে ভালো স্টোর হতে পারবে? ডাবলের মধ্যে স্টোর হতে পারবে ভালোভাবে। ইয়েস, কারণ ফ্লোটের মধ্যে তো দেখ, ফ্লোটের মধ্যেও এটা স্টোর হতে পারবে, কিন্তু ফ্লোটের মধ্যে কি সেইভাবে স্টোর হতে পারবে যেভাবে স্টোর হওয়া উচিত, কারণ এখানে 4 বাইটস আছে। 4 বাইটস মানে 1 2 3 ধরনের পয়েন্ট বোঝায়। তো ডবল মানে 8, 8, 8 মানে কি হয়ে যাবে, প্রায় পুরোটাই স্টোর হয়ে যেতে পারবে। তার মানে ডবলের মধ্যে ভালোভাবে স্টোর হতে পারবে, এটাই হচ্ছে ফ্লোট ডবলের মধ্যে ডিফারেন্স। একটা কথা বলবো, তুমি তো এক্ষুনি বললে যত ভ্যালু ক্যালকুলেট করে করে যাবো তত ছোট ছোট হতে এ থাকবে। মাথা মোটা, তুই কেন আর অত দূর পর্যন্ত যাবি, তোর তো রিপিট হয়ে গেছে।
রিপিট হয়ে গেছে মানে তুই আবার ক্যালকুলেট করে 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 যাবি। তাহলে আমার বেগার বেগার যদি এই ভ্যালুটা যদি আমার ফ্লোটে স্টোর হয়ে যায় আমি ডবল ইউজ করবো কেন? এই ছেলেটাকে আমি কি বুঝাই? আরে ভাই ফ্লোট 4 বাইটস এর, ফ্লোটের মধ্যে 4 বাইটস স্টোর হবে না নয়, ভালোভাবে কার মধ্যে স্টোর হচ্ছে ভাব। 8 বাইটস, কারণ 8 বাইটস সাইজে বড়। সার্চ করে দেখো গুগলে কি বলে। হ্যাঁ দেখছিলাম, মানে পুরো একদম ফুল অ্যাকুরেসির জন্য হচ্ছে যে ডবল ইউজ করা হয়, ডবল যেখানে নেবে। মানে পিন পয়েন্ট অ্যাকুরেসি দরকার, হুম। আর এমনির জন্য ফ্লোট ইউজ করা ফ্লোট, হয়। হ্যাঁ। ধরে না অনেক বড় তোর কোনো তোর পয়েন্ট, অনেকটা 10টা 12টা পয়েন্টের ভ্যালু আছে, তো তুই সেটাকে ফ্লোটের মধ্যে রাখা কোনো লাভ হবে? ফ্লোটের মধ্যে 4 বাইটস হবে, মেমোরি ধর আউট অফ বাউন্ড চলে গেল। কিন্তু যদি তুই সেই ফ্লোটে হচ্ছে জিনিসটাকে 7 ডেসিমেল প্রিসিশন নাম্বার অব্দি স্টোর করতে পারি ফ্লোটে, মনে হয় কথা খুব বলছে, সম্ভবত। 7 তাহলে কত তুমি বলে, ডবল হচ্ছে ওর ডবল থাকে, 16-র মতো মনে হয় থাকে। তাহলে অটোমেটিক্যালি যত বেশি বড় ভ্যালু হোক আরামসে ভালোভাবে কার মধ্যে স্টোর হতে পারবে, ডবলের। বোঝাতে পারলাম ফ্লোট আর ডবলের মধ্যে কি বেশি, কারণ 4 আর 8 এর মধ্যে 8 বাইটস তো সাইজে বড় না কম্পারেটিভলি। সেই কারণের জন্য এই যে 011.101110 আছে, সেটা ভালোভাবে কার মধ্যে স্টোর হতে পারবে, সেটা ভালোভাবে এর মধ্যে স্টোর হতে পারবে, ডবলের মধ্যে। সেই কারণের জন্য ডবলের মধ্যে যত বেশি বাইনারি কাইন্ড অফ বেশি ভ্যালু আছে সেইগুলোকে লেখা হয়। তো তুই যতই লিখিস যে x=3.7 আর x=3.7, দুটোই একটা ফ্লোট একটা ডবল, ইন্টারভিউ সময় জিজ্ঞাসা করেছে ফ্লোট আর ডবলের মধ্যে কি পার্থক্য, যদি তোরা এরকম ভাবে ইন্টারভিউ সময় এরকম করে ম্যাথামেটিক্যালি বোঝাতে পারিস, তখন ভাববি যে তোদের ইন্টারভিউ পাক্কা ক্লিয়ার হয়ে যাবে। বল কারো ডাউট আছে? না দাদা। না দাদা বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছিস না একটুখানি যা ভাব, ম্যাথামেটিক্স একটু যা ডেপথে গেছি ব্যাস মাথা থেকে পুরো ব্যাপার বেরিয়ে পালিয়ে গেছে। বুঝতে পেরেছি। না বুঝতে আমি একটা জিনিস তাজ্জব হয়ে যায় অনিমেষের কোশ্চেন শুনে। তোরা ভবিষ্যতে জাভা জাভা ডেভেলপার হবি, মানে ম্যাথামেটিক্স মানে একবারে জিরো লেভেলের মাথা। তুই দেখতে পাচ্ছিস যেখানে 0.8 হচ্ছে, আবার এখানে এসে 0.8 হচ্ছে, তো তুই আবার সেম জিনিসটাকে চালাতেই থাকবি চালাতেই থাকবি চালাতেই থাকবি, মানে কি হ্যাঁ বাট ইনফাইনাইট দাদা টাইম? এই ভেরিয়েবলটাকে তো ডবলের মধ্যে ডিক্লেয়ার করলেও তো লিপ নিতেই থাকবে আলটিমেটলি, যতক্ষণ না ইয়ে মেমোরি ভর্তি হচ্ছে না, রে ভাই না সে ওটা কি ইরিগেট নিতে করে থাকুক, দেবে। এলিমিনেট থোড়ি না করতে হবে। ও যতটা এ আছে ক্যাপাসিটি আছে ওর মধ্যে হ্যাঁ নিজেকে আমি চলানোর ওটাই চেষ্টা করবে। বলতে যাচ্ছিলাম দাদা তখন। আহ, তো এই কারণের জন্য ফ্লোট আর মধ্যে এটা করে। এই ফ্লোট আর ডাবলের এই যে পার্থক্য বোঝালাম, ওই ফ্লোট আর ডাবলের তোরা যেখান থেকে আগে শিখেছিলি তার কাছে যে ওই কোশ্চেনটা করবি, ধর কলেজের সব থেকে ভালো প্রফেসর আছে তাকে যে ওই জিনিসটা দিয়ে হবে, তারা কি বলে জানিস এই যে 4 বাইটস আছে আর 8 বাইটস আছে, 8 বাইটসটা সাইজে বড় সেই জন্য ভালোভাবে রাখতে পারবে। কেউ এরকম একদম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে তোকে বলবে মানে ইচ্ছি নেবে না। বোঝা গেছে প্রত্যেকের কেন ফ্লোট নেওয়া হয় কেন ডবল নেওয়া হয়, আশা করি হ্যাঁ রমেশ দাদা। হুম হুম হুম। একদম ক্লিয়ার। ওই আদিত্য জন্যই আশা মেবি করি যখন কারেন্সি ক্যালকুলেট করে মেবি ওই জন্যই হুম। মানে ডবল বেশি প্রেফার করে। হ্যাঁ। হুম হুম হুম। আগের দিন বোঝা গেছে। হ্যাঁ 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 দাদা বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম না পরের দিন বলবো, তাও বলে দিলাম। কোশ্চেন হয়ে গেলে চলবে না, যেহেতু জানি, যদি না জানতাম তাহলে বলতাম পরের দিন তোকে বলবো, তো জানি যে যে ব্যাপারগুলো এইগুলো কবে পড়েছিলাম জানিস? আমি যখন থার্ড ইয়ারে না, যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন পড়েছিলাম। এখন আর এরকম এরকম ব্যাপার নয় যে আমি আমার কাজ ছেড়ে দিয়ে গোটা দিন ধরে এইসবগুলো নিয়ে বসে থাকবো। যদিও কালকে ছুটি ছিল। এবার ধরে নি তোকে পয়েন্টার বোঝাতে হবে, আমি পয়েন্টারের 70% জিনিস মনে আছে, 30% জিনিস মনে নেই, তখন আমাকে দেখতে হবে চ্যাট জিপিটি ফ্যাট জিপিটি করে দেখতে হবে। তো তোরা এই যে এখানে এত কিছু ডায়াগ্রাম ফায়াগ্রাম যত এই যে এত কিছু দেখছিস, এইসব জিনিসগুলো আমি একটাও নিজে থেকে করি, চ্যাট জিপিটি কে জাস্ট বলছি যে এরকম 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 কনসেপ্ট আমি বোঝাতে চাই, তুমি আমাকে ভালো করে গুছিয়ে বলো যাতে করে সবকিছু করা যাবে। তাহলে আমার যে আগে যখন ফার্স্ট ইয়ারে যখন সি করেছিলাম তার একটা খাতা ছিল, সেখানে অনেক কিছু নোট করা ছিল, সেসব জিনিসগুলো মোটামুটি মাথায় তো আছে। তার তার থেকে এনসিসি বলে একটা সি এর বই ছিল, সেখান থেকে সবকিছু কম্বাইন করে এত কিছু কনসেপ্ট
তবে এখান থেকে এতগুলো কনসেপ্ট বেরোচ্ছে, বুঝেছি। যাই হোক, আর একটুখানি আছে। যাই হোক, এক্সটেন্ডেড কনসেপ্ট অফ ভেরিয়েবল। সাপোজ ধরে না আমি লিখেছি ইন্ট এ কমা বি। বুঝতে পেরেছিস ইন্ট এ কমা কি মানে? ইন্ট এ কমা বি মানে হচ্ছে ডেটা টাইপ ডিক্লারেশন করেছি। কারো ডাউট এটা নিয়ে? না দাদা। না না আচ্ছা, ধরে নেই এর মধ্যে যে ফাইভটা আছে, ফাইভটা নেই, এই যে এই বক্সটাই উড়ে যাবে, না ফাইভটা আছে, তাহলে এ আর বি এর মধ্যে কি আছে? নাল, কিছুই নেই। কিছুই নাই, ঠিক বলেছিস, কিছুই। আচ্ছা, সাপোজ ধর তোরা কোনো বিয়ে বাড়িতে খেতে গেছিস, বিয়ে বাড়িতে বসে যে তোকে একটা গ্লাস দিয়ে দিয়েছে, তার মানে তোর গ্লাসের মধ্যে কি আছে? কমন সেন্স দেখবো কার কত দূর। কি দিয়েছে দাদা? সাপোজ ধরে নে তুই কোনো বিয়ে বাড়িতে খেতে গেছিস বা অন্য কোনো জায়গায় খেতে গেছিস বা ঘরেতেই খেতে বসেছিস, তোকে একটা গ্লাস দিয়ে দিয়েছে, গ্লাসের মধ্যে কিচ্ছু নেই, তার মানে গ্লাসের মধ্যে কি আছে? ভয়েড, ভয়েড মানে ফাঁকা জায়গা। মাথা মোটা, বাকিগুলো বল। আর তোকে হাওয়া আর তোকে আছে। তার- হাওয়া আছে, একদম, এই তো কমন সেন্স, হাওয়া আছে। তার মানে এই যে এ আর বি ভেরিয়েবল ক্রিয়েট করেছিস, এ আর বি ভেরিয়েবলের মধ্যেও কিছু নেই, মানে কিছু না কিছু আছে, সেই ভ্যালুটাকে আমরা বলে থাকি গার্বেজ ভ্যালু। ওইখানে গ্লাসের মধ্যে যে হাওয়াটা বললি, ওই হাওয়াটাও অ্যাকচুয়ালি গার্বেজ ভ্যালু। বুঝতে পেরেছিস এ আর বি এর মধ্যে কি ভ্যালু আছে? গার্বেজ ভ্যালু আছে। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ হুম আমি ওই জন্য এক্সাম্পলটা দিলাম, নাহলে গার্বেজ ভ্যালু বলে দিয়ে বেরিয়ে যাবো, গার্বেজ 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 কি। কোনো জিনিস বোঝার না একটা আলাদা ট্যালেন্ট, বুঝলি তো। তোকে আমি ডাইরেক্ট দাদা বলে দিতেই পারতাম ভয়েডও তো একই দাদা। কি ভয়েড কি। ভয়েড ফয়েড আমি অত জানিনি, ভয়েড যখন ইউজ হবে আমি তোকে বলবো, ভয়েডের সাথে এর কোনো আরেকবার সম্পর্ক নেই। আরেকবার দাদা এটা বলো, আমি সাপোজ ধর তুই ইন্ট এ কমা বি লিখেছিস, এ আর বি এর মধ্যে কিচ্ছু নেই, তার মানে এ আর বি এর মধ্যে কি আছে? ফাঁকা পড়ে আছে। তুই হয়তো ভাবছিস ফাঁকা পড়ে আছে, এটাই সিম্পল ভাবা উচিত। তুই প্রথমবার এটাই ভেবেছিলি, ঠিক আছে, কিন্তু যখন আমি তোকে বললাম কমন সেন্স দিয়ে ভাব, তুই একটা বিয়ে বাড়ি গেছিস, সেই বিয়ে বাড়িতে তোকে একটা গ্লাস দিয়েছে, তো সেই গ্লাসের মধ্যে কি আছে? যেই গ্লাসের মধ্যে জল ফল কিছু দেয় না, তখন শুভজিৎ বললো হাওয়া আছে। তার মানে এ আর বি এর মধ্যেও কিছু নেই, মানে কিছু না কিছু ভ্যালু তো পড়েই আছে প্রথম থেকে সব সময়। ভয়েড নেই, কিছু না কিছু ভ্যালু পড়েই আছে, যেই ভ্যালুটাকে আমরা বলছি গার্বেজ ভ্যালু। আর ওই যে গ্লাসের এক্সাম্পল দিলাম, গ্লাসের মধ্যে থাকা হাওয়া, ওই হাওয়াটাও অ্যাকচুয়ালি গার্বেজ ভ্যালুর কথাই আমি বোঝাচ্ছি এখানে। আশা করি বুঝে গেছিস, ভয়েড নেই। গার্বেজ ভ্যালু ভয়েড মধ্যে পার্থক্য আছে, বোঝা গেছে? হুম 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 হ্যাঁ সব জায়গায় ভয়েড হয় না ভাই, তুই কি ভাবছিস ভয়েড বলে বুঝতে দিয়েছিস? পারছি দাদা। মনে হচ্ছে দাদা কিছু জানে। হুম হুম আচ্ছা দাদা, এখানে আমি একটা জানি না, আমি বহুদিন আগে আচ্ছা এখানে কি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দিয়ে দেয়, মানে একটা হ্যাঁ, রেঞ্জের র্যান্ডম মধ্যে? ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ ফেঞ্জ নেই, আমি অত ঘেটে দেখিনি। আনপ্রেডিক্টেবল ভ্যালু থাকে, যাকে বলা থাকে গার্বেজ ভ্যালু। তো এর মধ্যে এই মুহূর্তে এখন কি আছে? গার্বেজ ভ্যালু। আমার হ্যান্ড রাইটিং প্রথম থেকে খারাপ, তোরা একটু ট্রাই করে বুঝে নিয়ে। আর হ্যাঁ, তো এতটাও খারাপ নয়, কারণ দেখ সত্যি কথা বলতে আমি ট্যাবলেটের উপর লিখছি তো, সেই কারণের জন্য প্রবলেম হচ্ছে। যাই হোক, এবার সাপোজ ধর আমি লিখলাম ইন্ট এ ইকুয়াল টু 5, তার মানে এর মধ্যে কত স্টোর হলো? 5 স্টোর হলো। তার মানে এর মধ্যে যখন তোর 5 স্টোর হলো, এর মধ্যে আর গার্বেজ ভ্যালু আছে না নেই? থাকবে না থাকবে না, নেই নেই। সিম্পল জিনিস। কারণ ভ্যালু আপডেট হয়ে গেছে, গার্বেজ থেকে 5 স্টোর হয়ে গেছে, 5 স্টোর হয়ে গেছে, সিম্পল কনসেপ্ট। তার মানে যখনই তুই ভ্যালু অ্যাসাইন করবি বা যখনই ভ্যালু অ্যাসাইন করবো, তখন গার্বেজ ভ্যালু রিমুভ হয়ে যাবে। কিন্তু বি এর মধ্যে গার্বেজ ভ্যালু থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ হুম থাকবে হুম হুম হ্যাঁ, ব্যাস, থাকবে। থাকবে, ব্যাস, এটাই ছিল। আচ্ছা,
এবার আসা যাক ডিউরিং ভেরিয়েবল ডিক্লারেশন। মানে যখন তুই ডিউরিং ভেরিয়েবল ডিক্লারেশন উইথ ইনিশিয়ালাইজ, যখন তুই ভেরিয়েবল ডিক্লেয়ার করছিস তখনই ইনিশিয়ালাইজ করে দিবি। ভেরিয়েবলকে তুই যখনই ডিক্লেয়ার করছিস তখনই ইনিশিয়ালাইজ করতে যাচ্ছিস। এই দুটো সরাও। ধরে নে তুই লিখেছিস এক্স কমা ওয়াই, আর এটা তো ছেড়ে দেবো, একটা পরে হয়ে যাচ্ছে। ধরে নে তুই লিখেছিস ভেরিয়েবল ডিক্লারেশন উইথ ইনিশিয়ালাইজেশন, মানে ইনিশিয়ালাইজ যা করবি সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবল ধর আমি ডিক্লেয়ার করলাম ইন এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3। তার মানে কি হলো, ইন টাইপের দুটো ভেরিয়েবল তুই ডিক্লেয়ার করলি, ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছিস 2 আর 3। বুঝতে পেরেছিস? এই যে ডিক্লারেশনটা হলো, এই ডিক্লারেশনটাকে আমরা বলে থাকি ডিউরিং ভেরিয়েবল ডিক্লারেশন উইথ ইনিশিয়ালাইজেশন। মানে যখন ভেরিয়েবল ক্রিয়েট করলি ডেটা টাইপের সাহায্যে সঙ্গে সঙ্গে তুই ভ্যালু অ্যাসাইন করলি। তার মানে তোর এর মধ্যে কত স্টোর হলো 2, আর ওয়াই এর মধ্যে কত ভ্যালু হলো 3, হয় কি না? বুঝে গেছে? হ্যাঁ ওকে, এবার শোন, এইরকম নয় যে তুই ভেরিয়েবল ডিক্লেয়ার করলি সঙ্গে সঙ্গে ইনিশিয়ালাইজ করতে হবে। এটা তোর উপর ডিপেন্ড করে তুই কিরকম করতে চাইছিস। কি বললাম? এরকম কোনো ব্যাপার নয় যে তুই ভেরিয়েবল ডিক্লেয়ার করলি সঙ্গে সঙ্গে ইনিশিয়ালাইজ করতে হবে। ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ। তোর উপর ডিপেন্ড করে থাকে তুই কি করবি। কিরকম? ধরে নে, লাইক ধরে নে তুই লিখেছিস প্রিন্ট এম কমা এন, এখানে অনেক কিছু কোড লেখা আছে। ধরে নে এখানে কোড লেখা আছে, এখানে কোড লেখা আছে। তুই এইখানে এসে এন ইকুয়াল টু লিখলে সাইন, তারপরেও আরো কিছু কোড লিখলে, আরো কিছু কোড লিখলে, যে এখানে লিখলে এন ইকুয়াল টু 6। ঠিক এরকমও ডিক্লেয়ার করতে পারিস। বুঝতে পারলাম? এরকম নয় যে ডাইরেক্ট এখানে 5 লিখতে হবে, এখানে 6 লিখতে হবে। কিছু কোড লিখলি, কিছু কোড লেখার পরেও যেহেতু এন ইকুয়াল টু 5, এন ইকুয়াল টু 6 লিখতে পারিস। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা। আশা করি এটাও বুঝতে পেরেছিস। কৌশিক বুঝতে পারছিস? সারা শব্দ নেই হুম, জানা ছিল। সব ক্লিয়ার তো ভাই? চাপ খেলে বলবি আমাকে, হ্যাঁ? হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই। তোদেরকে আমি ওই জন্যই দাদা বলতে বলেছি, স্যার বলতে বলিনি। যেখানেই মনে হচ্ছে বুঝতে পারছিস সঙ্গে সঙ্গে। আচ্ছা, আর একটা লাস্ট, ধরে নে তুই এরকম লিখবে ইন এম কমা এন। তো তুই সেকেন্ড টাইম যেন আবার লিখিস নি। ধরে নে সেকেন্ড টাইম তুই কোনো ভ্যালু অ্যাসাইন করবি, এম ইকুয়াল টু 5, আর ধরে নে এন ইকুয়াল টু 6 ভ্যালু অ্যাসাইন করবি। এর আগে আবার জন্য যা ভেরিয়েবল ডিক্লেয়ার হবে একবারই ডিক্লেয়ার হবে, এরপর তোর যতবার ইচ্ছা হবে তুই তাকে ইউজ কর। কি বললাম বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। আরে ভাই, ধরে নে তুই হ্যাঁ ইন্ট হ্যাঁ বুঝতে লিখেছিস, ইন্ট লিখে এ কমা বি লিখেছিস। তুই ধরে নে এ ইকুয়াল টু 4 অ্যাসাইন করলি, বি ইকুয়াল টু 5 অ্যাসাইন করলি। তো তোদের যেন মাথায় যাওয়ার এই কোশ্চেনটা না আসে যে এখানেও তো ইকুয়াল টু 4 লিখছি, বি ইকুয়াল টু 5 লিখছি, এর আগে তো ডেটা টাইপ লেখা নেই। না, কারণ তুই এখানে একবার ফার্স্ট লাইনে ডিক্লেয়ার করে দিয়েছিস যে এটা ইন টাইপের দুটো ভেরিয়েবল ক্রিয়েট হবে, এ আর বি। তার মানে সেকেন্ড টাইম আর এখানে ইকুয়াল টু 4 ইকুয়াল টু 5 লেখা দরকার। সাপোজ ধর তুই এখানে এটা লিখিসনি, তখন এটা কারেক্ট। কিন্তু যখন উপরে একবার ডিক্লেয়ার করে দিচ্ছিস, সেকেন্ড টাইম যখন ভেরিয়েবলটাকে আবার লিখছিস, ভ্যালু অ্যাসাইন করছিস, তখন আর ডেটা টাইপ লেখার দরকার নেই। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দাদা। ক্লাস এন্ড, হ্যাঁ হ্যাঁ ক্লাস শেষ। চল, তোদের কিছু জানা থাকলে বল, লেট করবো। না বুঝতে ক্লিয়ার? যা যা ছিল অনেক কিছু কনসেপ্ট বলে দিয়েছে। হুম, হুম। নোট ফোট করিস, প্রথম থেকে বলে রাখলাম।
তাহলে আমার এত কিছু পড়ানো, এত কিছু বলা সবকিছুই বৃথা। কমপ্লিট বুঝতে পেরেছিস, নাহলে কোনো কালি যেত স্যার? হ্যাঁ দাদা, আছি তো, বুঝতে পেরেছি। ডাউট কিছু? না, ডাউট নেই, ক্লিয়ার আছে। ব্যাস, মনে হচ্ছে নতুন নতুন কিছু জিনিস শিখছিস নাকি একই ঘিসাপিটা জিনিস শিখছিস বলে মনে হচ্ছে। হয়তো কিছু জিনিস জানতিস। নতুন জিনিস আছে অনেক। অদিতির কি মনে হয় সব জানতিস এইগুলো? অদিতি বল, হ্যাঁ, যারা মানে আমি ডাবলের জিনিসটা, মানে দাদা ডাবলটা ওই তোমার সি তে কি ইউজ হয়, মানে যেমন আমরা ফ্লোট এ বা এরকম ডিক্লেয়ার করি, ডাবলেও কি এরকম ডিক্লেয়ার করা যায়, ডাবল এ ডাবল বি এরকম? আমি ইউজ করলে ইউজ হবে। মানে আমি এখন জাভাতে এসে ডাবলটা ইউজ হচ্ছে দেখলাম, যে কোডে ডাবলটা ইউজ করি, কিন্তু সি তে অতটাও করিনি কখনো ডাবলটা ওটা ইউজ। তো ফ্লোট না করে ডাবলটা করছি জাভাতে। জাভাতে না, ফ্লোট? জাভাতে তো ফ্লোট ডাবল দুটোই করা যায়, মানে যেটা ইচ্ছা আর কি। ফ্লোটের জন্য এফ দিতে হয় এক্সট্রা একটা, কিন্তু হচ্ছে মানে সি তে আমি কখনো ডাবলটা ইউজ করিনি খুব একটা আর কি। ফ্লোট দিতাম, আর স্ক্যান এফ এর জীবনে জায়গায় তো যখন কোনো জীবন শোন আমার কথা, জীবনে তো কোড প্র্যাকটিস করিসনি, তাহলে ডবল কোড থেকে ইউজ করতে বলতো। 350টা কোড হ্যাঁ আছে, বসে এটা বসে করবি। এটা ঠিক। এটাই সব থেকে বড় কথা। 350টা কোড আছে, 350টা কোড যেদিন প্র্যাকটিস করে দেখতে পেয়ে যাবি। 350টা কোড করতে তোকে যে পরিমাণ কষ্টটা হবে সেটাও দেখতে পাবি। ইভেন আমারও বহুত চাপ থাকবে, কারণ আমি সত্যি কথা বলতে র্যান্ডম কোশ্চেন তুলে দিয়েছি। হিট কোড ফিট কোড ডিএসএ ফিএসএ থেকে কোশ্চেন তুলে দিয়েছি। কর যত কোশ্চেন করবি, সলভ তো আমি সবই করাবো, কিন্তু আমারও কষ্ট হবে। তোরাও এরকম মোটিভ নিয়ে আসবি যে আমি কোশ্চেন সলভ করে আনবো। এরকম যেন করিস নি যে দাদা বসে 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 সব সলভ করে দেবো। হ্যাঁ, আমি সলভ করে দেবো, বাট আমি দেখবো যে কারা কোশ্চেন সলভ করছিস, তার উপর আমি তাদেরকে ক্লাসে ডাকবো। ক্লাস থেকেও আউট করে দেবো, গ্রুপ থেকেও আউট করে দেবো, প্রথম থেকে বলে দিলাম। আমি তোদের ওপর এক্সপেকটেশন রাখি যে তোরা কিছু করবি, তাই তোদেরকেও আমার এক্সপেকটেশন রাখতে হবে, এটা মাথায় রাখবো। আর 10 জনের মতো আমি পড়াচ্ছিও না, আর সেই কারণে কিনা আমি আমার দিক থেকে আমার নিজের চাহিদা মেটাবোই। দাদা আমি একটা প্রথম জিজ্ঞেস করবো, বল দাদা। মানে তখন থেকে ভাবছি, মানে এটা জাভা সি এর মধ্যে আচ্ছা দাদা, আমরা যখন সি তে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তো ইন্টিজার এ বি করে ডিক্লেয়ার করে ছেড়ে দিচ্ছে, একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে ওখানে দিয়ে দিচ্ছে, মানে ইন্টিজার হোক বা ওর ভ্যালুর মধ্যে একটা র্যান্ডম নাম্বার দিয়ে দেয়। বাট জাভাতে তো ওই জিনিসটা হয় না, তাহলে জাভার ডিফল্ট ভ্যালু কত? আরে বুঝতে পারলে না কি বললাম? গার্বেজ কালেক্টরের কনসেপ্ট জানিস? না। তাহলে জানতে হবে না। আরে একটু বলে দাও অন্তত। যেদিন যাওয়া পড়াবো সেদিন যাওয়ার ক্লাসে জয়েন করবো, সেদিন বলবো। ওইসব একটুখানি কনসেপ্ট গার্বেজ কালেক্টর বলে দিলাম। গার্বেজ কালেক্টর তো ফোনে বলেছিলাম, কতগুলো স্টেপ বলেছিলাম বলতো। আরে নাহলে দাদা অবজেক্ট হচ্ছে যে নাল স্টোর করে ঠিক আছে, বাট এমনি যে অবজেক্ট প্রিমিটিভ ডাটা টাইপ অবজেক্ট আছে, তোমার মাথা, অবজেক্ট না স্টোর করে নে। মানে আমরা হ্যাঁ, ডিক্লেয়ার এত করতে পারি তোরা তো যে কি অবজেক্টকে নালকে। পড়েছিস, তোরা যে কি পড়েছিস, আমার মাথা গরম হয়ে যায় কোশ্চেন গুলো শুনলেই। সাপোজ ধর তুমি লিখেছিস অবজেক্ট is one equal to of ধরে নে এই s1 আছে, s1 হচ্ছে একটা রেফারেন্স ভেরিয়েবল। s1 একটা ব্লককে রেফার করছে যার অ্যাড্রেস হচ্ছে 1001। এবার তুই আবার একটা অবজেক্ট ক্রিয়েট করলি, অবজেক্ট s1 ইকুয়াল টু, না, অবজেক্ট s2 লিখলি, s2 ইকুয়াল টু লিখে দিলি s1। তার মানে আগে যে s1 যে এ করছিল, রেফার করছিল s2, এবার কাকে রেফার করছে? একে রেফার করছে। তার মানে সমাধান করো, ভালো করেই বোঝাতে হবে, তবে না আমার আমার লাগতে হয় না এইসব কোশ্চেন গুলো জানে না। আরে তোমাকে আমি ওটা জিজ্ঞেস করিনি, তুমি যেটা বোঝাচ্ছ। কি আমি না বুঝালে তোকে আমি কি বলবো? এইগুলোর কি র্যান্ডম আমি কোশ্চেনের আমি আনসার হয়? আমি দাদা তোমাকে কি বলছি বলো তো? কি আমি বলছি যে